সাব হেডিংস গুলোতে আমাদের অবশ্যই ফোকাস কিওয়ার্ড রাখতে হবে। ঠিক আছে, এইটা আমরা হেডিং কিংবা সাব হেডিং করেছি H2, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু অবশ্যই একবার ফোকাস কিওয়ার্ড রাখতে হবে। আমার ফোকাস কিওয়ার্ড ছিল কি র্যাঙ্ক ম্যাথ, আমি একবার যদি রাখি এখানে অবশ্যই গ্রিন টিক হয়ে যাবে অন্তত একটা এরকম হেডিংসে। ঠিক আছে, H2 হতে পারে, H3 হতে পারে, H4 হতে পারে, অন্তত একটা সেকশনে হেডিংসে অবশ্যই ফোকাস কিওয়ার্ড রাখতে হবে। আমার এখানেও রয়েছে, এটা আমি এখানে র্যাঙ্ক ম্যাথ লিখেছি, বারবার বলছি এটা কিন্তু আমার ফোকাস কিওয়ার্ড, আমার কন্টেন্টের ফোকাস কিওয়ার্ড, আমি র্যাঙ্ক ম্যাথ সম্বন্ধে লিখছি সেই জন্য র্যাঙ্ক ম্যাথ আমার ফোকাস কিওয়ার্ড। আপনার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। তারপরে আমরা দেখেছিলাম ইমেজের ক্ষেত্রে। ইমেজের ক্ষেত্রে যখনই আমরা একটা ইমেজ আপলোড করব, হ্যাঁ, যখনই আমরা একটা ইমেজ আপলোড করব, আমি দেখিয়েছিলাম যে যখনই আমরা একটা ইমেজ আপলোড করব সেই ইমেজটা আপলোড করার সময় অবশ্যই অবশ্যই সেই ইমেজের আমরা এলটি টেক্সটে ফোকাস কিওয়ার্ডটা রাখবো। এলটি টেক্সট এর থেকে বড় হতে পারে, কিন্তু অবশ্যই তাতে যেন ফোকাস কিওয়ার্ডটা থাকে। টাইটেলে আমরা ফুলফিল করব, ক্যাপশন আমরা ফুলফিল করব, ডেসক্রিপশন আমরা ফুলফিল করব। ডেসক্রিপশনে ওই ইমেজ সম্বন্ধে একটু বেশি করে লিখে দেবো, ক্যাপশনেও তাই ইমেজ সম্বন্ধে লিখবো। তবে ক্যাপশনটা আমরা কিন্তু ইমেজের তলায় দেখতে পারবো, তো ওখানে যেটা আমরা রাখতে চাই সেটাই আমরা রাখবো। একটু এই বিষয়টাও দেখে নেব লাইভ, যে কি কারণে আমরা ক্যাপশনটা দেবো আর ক্যাপশনটা কোথায় দেখা যায়। তার আগে আপনার জেনে রাখা ভালো যে আপনি যদি ক্লাস মিস করে থাকেন তাহলে জেনে রাখা ভালো যে কোনো ইমেজের এই আপলোড করার সময় এলটি টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো যদি আমরা দিয়ে থাকি তাহলে সেই ইমেজটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে সুবিধা হবে, ইমেজের এসইও কমপ্লিট হবে। ঠিক আছে, তো আমরা যদি এটা সিলেক্ট করে এখানে দেওয়ার চেষ্টা করি, তো দেখুন এখানে সেই ক্যাপশনটা চলে এসে। তো ইমেজের নিচে আমরা যেটা দিতে চাই সেটা আমরা দেবো কোথায়, ক্যাপশন। আর অবশ্যই এলটি টেক্সট যেটা আমরা সবার প্রথমে দিয়েছিলাম সেটাতে অবশ্যই আমাদের ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই অবশ্যই রাখবো। ওকে, এই পর্যন্ত কিন্তু আমরা আগের দিনের ক্লাসে করেছি। তো ওভারভিউ একটা দিয়ে দিলাম, আর আগের দিনের ক্লাসে আমরা খুব গভীরভাবে এই বিষয়গুলো আরো জেনেছিলাম। তাহলে এবার আজকের দিনে ক্লাস শুরু করি। আচ্ছা, বোবাই রয় যদি কিছু বলার থাকে অবশ্যই এখানে মেসেজে লিখে দিন। ইমেজের ব্লার স্পেসটা আনতে পারছি না, একটু কিছু দেখুন, ইমেজ ব্লার বা স্পেস এইসব কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, এজ দ্যাট ইজ ইমেজ যেভাবে আপনি নর্মালি যেভাবে রাখতে হয় সেভাবে রাখার চেষ্টা করুন, ইমেজ ব্লার করার কোনো প্রয়োজন নেই। অ্যাডিশনাল এসইওতে এখনো এরর আসছে চঞ্চলবাবু, কোন জায়গাতে এরর আসছে সেই জায়গাটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন। স্ক্রিন দেখতে পাচ্ছে না, আবারও জয়েন করুন, স্ক্রিন অন করাই আছে। কিওয়ার্ড ডেনসিটি আজকের ক্লাসে হবে। তারপরে সমরেন বাবু বলছেন এলটি ট্যাগ ডেসক্রিপশন, তাই তো? এলটি ট্যাগ ডেসক্রিপশনটা একটু রিপিট করুন, এরকম ট্যাগ ডেসক্রিপশন তো কিছুই নেই, এলটি ট্যাগ ডেসক্রিপশন সম্বন্ধে আমি কিছুই বলিনি। এলটি টেক্সট সম্বন্ধে আমি বলেছি, সেটা আমি আরেকবার বলবো। স্যার দাড়ি কমাগুলো কি করে দেব? দাড়ি কমা লিখতে লিখতে যেখানে দাড়ি কিংবা কমা প্রয়োজন সেখানে ওই আপনার ফুল স্টপ যেটা আছে ওটা প্রেস করবেন, বাংলাতে লেখার সময় ওটাতেই দাড়ি হবে। ঠিক আছে, আর কমাটা কমাই হবে। কেউ যদি কপি করতে না পারে তার জন্য কি করব? কেউ যাতে কপি করতে না পারে সেসব বিষয়ে এখনই আমাদের ভাবতে গেলে হবে না, অবশ্য তার অবশ্যই সলিউশন আছে। সেই সলিউশন যদি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকেন অবশ্যই আমরা জানিয়ে দেব। আচ্ছা, এখানে বলছেন যে আমার লেখাটা কি প্রোটেকশন অ্যাড করা যাবে? দেখুন, লেখাটা প্রোটেকশন অ্যাড করার কোনো বিষয় নেই এখানে। ঠিক আছে, আপনার লেখা হোক কিংবা অন্যজনের লেখা হোক, আমরা তো অন্য ওয়েবসাইটেও যাই, তো সেখানে গিয়ে আমরা যদি কিছু কপি করি
কপি করে এনে আমার ওয়েবসাইটে বসাই, তাহলে কি তার আরো মানে যার থেকে কপি করে আনছি তার কি কোনো ক্ষতি হবে? তার অবশ্যই ক্ষতি হবে, কিন্তু সেটা কিন্তু কপিরাইট সে ক্লেম করে দিতে পারে আপনার। তো আপনিও আপনার যদি কেউ কপি করে থাকে তাকেও আপনি কপিরাইটের ক্লেম দিতে পারেন। এবার বিষয় হচ্ছে গুগল এতটাই মানে নিজের বুদ্ধিমত্তা আছে গুগলের, যে কে কারটা কপি করছে গুগলের কিন্তু সেটা বুঝতে সময় লাগে না। কে আগে লিখেছে কে পরে লিখেছে সেটা গুগল নিজেই জানতে পারে। তো কেউ কপি পেস্ট করে কেউ কিন্তু বড় হতে পারবে না, আপনিও যেমন না, অন্যরাও তেমন না। তো প্রোটেকশনের এখানে কিছুই নেই। আর যদি সত্যি কোনো প্রোটেকশন, হাই লেভেলের প্রোটেকশন চান, তাহলে আপনি আপনার পেটেন্ট করিয়ে নিতে পারেন কন্টেন্টের। প্রোটেকশন কোনগুলোতে লাগে? দেখা যাচ্ছে কোনো একটা ফর্মুলা, বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার, তারপরে পারমাণবিক বোমার বানানোর মানে যে ইগুলো, এইসবগুলো আর কি একটা হাই প্রোটেকশনের প্রয়োজন। ফটো সেন্টারে করে কিভাবে? অ্যালাইনমেন্ট দেখতে হবে আমাদের। আমি দেখিয়ে দিচ্ছি, যে কোনো ইমেজ, হ্যাঁ, যে কোনো ইমেজ আপনি আপলোড করেছেন, তো আপনার এই উপরে ইমেজে ক্লিক করার পরই দেখবেন একটা শর্টকাট চলে আসবে, সেই শর্টকাট থেকে অ্যালাইনটাকে সেন্টারে করে দেবেন, সেন্টারে চলে আসবে, অ্যালাইনমেন্ট চলে আসবে। এই যে আমি বলছি অ্যালাইনমেন্টের কথা, আপনারা এইগুলোও সবকিছু করে করে দেখবেন এক একটা করে, তাহলে কি হবে, আপনাদের এগুলোও শেখা হয়ে যাবে কোনটার কি কাজ। প্র্যাকটিসে বসতে হবে, তা না হলে কিন্তু আপনি শিখতে পারবেন না। প্র্যাকটিস করুন অবশ্যই, কোন জায়গা থেকে কি অপশন সেটা যদি নিজে বার করতে পারেন, তাহলে দুহাত ঝাঁকিয়ে ইয়েস ইয়েস বলতে পারবেন। আচ্ছা স্যার, একবার ফার্স্ট থেকে বলবেন? ফার্স্ট থেকে বলা আর সম্ভব, রিপিট ক্লাসে ওরকমই হয়, প্রতিনিয়ত ক্লাস করতে হবে এই জন্য। স্যার একদিন যেমন পুরো সেটআপ ক্লাস হয়েছিল, তেমন রবিবারের দিন আবার একটা ক্লাস হোক, আমরা চেষ্টা করছি, ঠিক আছে, আমরা এটা নিয়ে ভাবছি, কারণ অন্যদিকে বাংলাদেশে কিন্তু একরকম ভাবে বলতে গেলে কিছু সমস্যা চলছে, আর আমরা চাই যে বাংলাদেশের এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হোক। বাংলাদেশ থেকে যারা আমাদের দাদা ভাইয়েরা ক্লাস করতেন, তারা কিন্তু কয়েকদিন ইন্টারনেট ব্যাহত থাকার জন্য বাংলাদেশে ক্লাস করতে পারেননি। তো আমরা চেষ্টা করব, তারা প্রায় এক সপ্তাহ ক্লাস করতে পারছেন না, আমরা চেষ্টা করব তাদের জন্য একটা রিপিট ক্লাস করানোর, তো সেই সময় অবশ্যই ক্লাসটা হবে। বলছেন জয়নিং আফটার 7 days বাংলাদেশ থেকে, হ্যাঁ শাহির বাবু, এটা আমরা অনুভব করেছি এবং আমরা সত্যি শোকাহত এই বিষয়ে, আমরা আপনাদের জন্য অবশ্যই ভাববো। আচ্ছা তাহলে যেটা বিষয়, এলটি টেক্সটের বিষয়টা আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা খুব মনোযোগ দিয়ে দেখুন। এলটি টেক্সটের বিষয়ে যেটা, সেটা হচ্ছে আমাদের যে কোনো কন্টেন্ট, সেই কন্টেন্টের সেই কন্টেন্টে আমাদের যে ইমেজগুলো থাকে, সেই ইমেজগুলো অ্যাকচুয়ালি আমরা যেমনটা গুগলে সার্চ করি কোনো ইমেজ খোঁজার জন্যে, কোনো একটা টেক্সট রূপে সার্চ করলেই সেটা কিন্তু আমরা ইমেজ সার্চ করলে ইমেজটা পাই। সেই ইমেজটা কিভাবে পাচ্ছি? সেই ইমেজটা পাচ্ছি কিন্তু কেউ না কেউ সেই ইমেজে কিন্তু ইমেজটা আপলোড করার সময় অবশ্যই সে কিন্তু এসইও করে রেখেছে। এসইও বলতে কি, ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশনটা সঠিকভাবে দেওয়া রয়েছে সেই ইমেজের। যেমন এলটি টেক্সট, ওকে, এলটি টেক্সট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ইমেজটা কি সম্বন্ধে বা ইমেজটা কি অ্যাকচুয়ালি, সেটা অবশ্যই এলটি টেক্সটে দিতে হবে। এবং আমরা কন্টেন্টটা যে বিষয়ে লিখছি সেই বিষয়ে যদি আমার ইমেজ থাকে অবশ্যই, তাহলে তো খুবই ভালো, সেক্ষেত্রে আমরা সেই কন্টেন্টের যে ফোকাস কিওয়ার্ড সেটা দিতে পারছি, এটাই হচ্ছে এলটি টেক্সট, ঠিক আছে। তার সঙ্গে ইমেজের টাইটেল, ক্যাপশন আর ডেসক্রিপশন, ইমেজটা সম্বন্ধে বিস্তারিত বলতে হবে, ঠিক আছে। যেমনটা এখানে আমি ক্যাপশনে দিয়েছি কিংবা টাইটেলে দিয়েছি, দেখুন র্যাঙ্ক ম্যাথের স্ক্রিনশট, ঠিক আছে। এটা যদি আমি আরো সেদিন টাইম শর্টের জন্য এগুলো ঠিকঠাকভাবে লিখে উঠতে পারিনি, তবে এটাও বলে দিই যে
যখন আমরা ডেসক্রিপশন লিখবো তখন এইভাবে লিখবো যে র্যাঙ্ক ম্যাথের যে বিষয়টা সম্বন্ধে আমি স্ক্রিনশটটা দিচ্ছি সেই বিষয়টা লিখবো, ঠিক আছে, আর কি জন্য সেই স্ক্রিনশটটা বা সেই ইমেজটা ব্যবহার করছি সেটাও লিখবো ডেসক্রিপশনে। এবং দেখা যাচ্ছে অন্য কোনো ইমেজ হলো, কোনো স্ক্রিনশট হলো না, তাহলে সেই ইমেজে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেই ইমেজটা আসলে কি সেটা আমরা পুরোপুরি ডিসক্রাইব করব। কোনো একটা সুন্দরী মহিলার যদি ছবি আমি আপলোড করি, ঠিক আছে, তাহলে আমাকে লিখতে হবে তার কালো কালো চুল, বড় বড় চোখ, ঠিক আছে, সেইটাও যদি আমরা ডেসক্রিপশনে লিখে রাখি তাহলেও কিন্তু সেটা পুরোপুরি প্রপার একটা হিট হবে। এই হচ্ছে এএলটি টেক্সট। তো যে কোনো ইমেজ আপনি আপলোড করছেন তখনই এই কাজগুলো করে রাখুন, তাহলে আপনার পরবর্তীতে বারবার এখানে আসতে হবে না। তাহলে এবারে আমরা আজকের দিনের ক্লাসটা শুরু করি। আজকের দিনের ক্লাসে আমরা জানবো যে কিওয়ার্ড ডেনসিটি কি জিনিস, ঠিক আছে, এই যে ইমেজ এসইও বা ইমেজের বিষয়টা হয়েই গেছে, এবারে আমরা জানবো কিওয়ার্ড ডেনসিটি বিষয়টা আসলে কি। ওকে, পরবর্তীতে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি হলো এই যে আপনি যে ফোকাস কিওয়ার্ডটা রাখছেন আপনার কন্টেন্টে সেটা কতবার ব্যবহার করছেন আপনার কন্টেন্টে, ঠিক আছে। এর আগের দিনেও আমি কিন্তু সেটা সার্চ করে দেখিয়েছিলাম। Ctrl+F প্রেস করলে আমাদের একটা সার্চ ওয়ার্ড দেয়, আমাদের কন্টেন্টে যে টেক্সটটা আমি সার্চ করতে চাই সেইটা আমি যদি এখানে সার্চে দিই তাহলে আমাকে দেখিয়ে দেবে অ্যাকচুয়ালি আমি কতবার ব্যবহার করেছি। ওকে, তো আমি অ্যাকচুয়ালি ব্যবহার করেছি এখানে 18 বার এই যে র্যাঙ্ক ম্যাথ কথাটা বা ওয়ার্ডটা আমাদের কন্টেন্টে। হ্যাঁ, এবার দেখুন যখন আমি এখানে সার্চ করছি এগুলো ধরে নিচ্ছে, তো অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ধরলে হবে না, আমার এই কন্টেন্টের ভিতরে যে কটা আছে সে কটাই আমাদেরকে বেছে নিতে হবে, এগুলোকে বাদ দিতে হবে। এই ফোকাস কিওয়ার্ড আমরা লিখেছি, প্রিভিউতে দেখাচ্ছে, এগুলো বাদ এইখানে। তাহলে এখান থেকে যদি এই 3টে বাদ দিই তাহলে আমার দাঁড়াচ্ছে কত, 18 থেকে -3 করলে হয় কত, 12 নাকি? 18 থেকে 3 বিয়োগ করলে 12 হয়, তো সে যাই হোক যতই হয় সেই কটা। তো এবারে আমার কথা হচ্ছে যে আমরা আমাদের কন্টেন্টে কতবার ব্যবহার করব বা কতবার ব্যবহার করতে পারি। ওকে, তো এই যে আমি বললাম যে কতবার ব্যবহার করব বা কতবার ব্যবহার করতে পারি, এমনটা কেন, এরও কিন্তু একটা কারণ বা নিয়ম রয়েছে। আমাদের কন্টেন্টটা অনেকে কি করে কন্টেন্টে এই ফোকাস কিওয়ার্ডটা র্যাঙ্ক করানোর জন্য বারবার 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 একই কথা লিখে দেয়। তারা মনে করে কি এইভাবে বারবার যদি আমার কন্টেন্টে আমার ফোকাস কিওয়ার্ডটা থাকে তাহলে হয়তো খুব ভালো র্যাঙ্ক করবে, এমনটা নয়। আবার অনেকেই মনে করে বা অনেকেই খেয়াল করেন না, হয়তো বা জানেন না যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা সেটা আমাদের যে সম্বন্ধে কন্টেন্টটা হচ্ছে লেখা সেই সম্বন্ধটা বা সেই ফোকাস কিওয়ার্ডটা আমাদের মাঝে মধ্যে ব্যবহারও করতে হয়, তা না হলেও কিন্তু হবে না। তার মানে আমি যেটা বলতে চাইলাম, আমাদের যেটা ফোকাস কিওয়ার্ড সেটা একটা লিমিটেড হিসেব রেখে আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। কন্টেন্টের মধ্যে বেশি বারবারও ব্যবহার করা যাবে না, আবার কমও ব্যবহার করা যাবে না। যদি আমি বারবার করে ব্যবহার করি তাহলে কিন্তু সেটা কিওয়ার্ড স্টাফিং এ হয়ে যায়, ঠিক আছে, কিওয়ার্ড স্টাফিং বলা হয় এটা। বারবার আমি ওই ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করি, এটাকে গুগলের ভাষায় কিওয়ার্ড স্টাফিং বলে। শুধু গুগলের ভাষায় নাই, এই বিষয়টাকে পুরোপুরি কিওয়ার্ড স্টাফিং বলে। কিওয়ার্ড স্টাফিং করলে আমাদের কন্টেন্ট কিন্তু কোনো মতেই গুগল র্যাঙ্ক করাবে না, সেটা ডিরাঙ্ক করিয়ে রাখবে, ঠিক আছে। এই জন্য এর একটা পারফেক্ট হিসেব রয়েছে। হিসেবটা হলো এই, আনুমানিক আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে বলছি, যদি আপনি এই শুরু থেকে নিচ পর্যন্ত 100খানা ওয়ার্ডের কন্টেন্ট লেখেন, ঠিক আছে, 100খানা ওয়ার্ডের কন্টেন্ট লেখেন, মোটামুটি আমি 100 ধরে নিলাম, 100 ওয়ার্ডের থেকে তো বেশি হবে, আমার এখানে যেমন 1600 ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, 1687খানা ওয়ার্ড। তো সেক্ষেত্রে আমাদের 100 ওয়ার্ডের মধ্যে মাত্র 2.5 থেকে 3 বার, ঠিক আছে, 2, 2.5, 3 বলতে পারা যায় যে 2 থেকে 3 বার 100খানা ওয়ার্ড থেকে লেখা শুরু করলেন, এই পর্যন্ত 2 থেকে 3 বার ব্যবহার করতে গিয়ে 100 ওয়ার্ড হয়ে গেল ধরে নিলাম। তো আপনাকে এর মধ্যে অন্তত 2 বার থেকে 3 বার ব্যবহার করতে হবে। তো প্রত্যেকবার লেখার সময় আমরা কিন্তু এটা কখনোই আন্দাজ করতে পারবো না যে কবার কি লেখা হবে বা লেখা হচ্ছে। আবার লেখার সময় যদি আমি এটা
বারবার খেয়াল রাখতে চাই যে আমার ফোকাস কিওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি কিনা, কতবার ব্যবহার হয়েছে, এইভাবে কাউন্ট করতে থাকি। হর্ষ এই, এখানে দুবার বা দুটো শব্দ, ঠিক আছে। পোস্ট, এখানে 4টে শব্দ, এইভাবে গুনে গুনেও আমি কিন্তু সেটা পারবো না, গুনতে পারবো না কতগুলো ওয়ার্ড হচ্ছে। তো নর্মালি আপনি লিখে যান, ঠিক আছে। লিখতে লিখতে আপনাকে মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে, হ্যাঁ আমি 2-1টা লাইন রাখবো আমার একটা প্যারাগ্রাফের মধ্যে। যেমন এখান থেকে এই প্যারাগ্রাফটার মধ্যে এতখানি আমি লিখেছি, তার মধ্যে আমি খেয়াল রেখেছি যে হ্যাঁ র্যাঙ্ক ম্যাথ কথাটা আমাকে রাখতে হবে, সেই জন্যে আমি এখানে একবার ব্যবহার করেছি, ঠিক আছে। জানি এটা 100 ওয়ার্ড, এখান থেকে এইটুকু পুরো হবে না, তবু আমি একবার ব্যবহার করেছি। এটা লিখতে লিখতে আপনার আসবে। যখন আপনি লিখছেন, যেমন এখানে আমি লিখেছি, আপনি যদি র্যাঙ্ক ম্যাথের সমস্ত নির্দেশিকাগুলি অনুসরণ করেন তাহলে আপনার পোস্টের সম্পূর্ণরূপে এসইও অপটিমাইজ এবং পোস্টটি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর সম্ভাবনা বেশি হবে। এই যে আমি নর্মাল লাইনটা লিখেছি, লেখার সময় র্যাঙ্ক ম্যাথ কথাটা বা ওয়ার্ডটা আমি যেখানে রাখছি সেটা কিন্তু আলাদা করে আমাকে ভাবতে হচ্ছে না, আমি নর্মাল লিখেছি। সেই লেখার সময় আমার শুধু একটু খেয়াল ছিল যে হ্যাঁ র্যাঙ্ক ম্যাথ তো রাখা উচিত, তো আমি সেই মতো একটা লাইন লিখি। হ্যাঁ, সেই জন্য আমি এইভাবে নর্মালি হয়ে গেছে। এটা ন্যাচারালি আপনার মধ্যেও চলে আসবে। আপনি যখন রেগুলার কন্টেন্ট লিখতে থাকবেন, 1টা 2টো 3টে কন্টেন্ট লিখতে লিখতেই আপনার এটা ন্যাচারালি ঠিক হয়ে যাবে। তো এর যেটা নিয়ম আমি বললাম, 100 ওয়ার্ডের মধ্যে যদি আপনি 2 থেকে 3 বার ব্যবহার করেন তাহলে আপনার এখানে গ্রিন টিক চলে আসবে। তো আমার এখানে প্রায় 1600 ওয়ার্ড, 1600 ওয়ার্ডের ক্ষেত্রে আমার কিন্তু অনেকবার ব্যবহার করার প্রয়োজন ছিল, কিন্তু আমি এখানে তো দেখাচ্ছিল 18 বার, কিন্তু ওই হিসেবে আমাদের কিন্তু চলবে না, ওখান থেকে ফাইন্ড করে আমাদের চলবে না, কারণ আমি কি বললাম এই সব ওয়ার্ডগুলো ধরে নেয় পুরো পেজে, যা যা যেখানে যেখানে র্যাঙ্ক ম্যাথ আছে, ফোকাস কিওয়ার্ডটা যেখানে যেখানে আছে সেগুলো ধরে নেয়, সেই জন্য এদের এখানকার একটা ধরতে হবে, ঠিক আছে। এখানেই দেখিয়ে দেবে যে আপনি কতবার ব্যবহার করেছেন। আমি ব্যবহার করেছি 11 বার। কবার ব্যবহার করেছি? 11 বার। তাহলে এই 1600 ওয়ার্ডের মধ্যে আমি মাত্র 11 বার ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু আমার এখানে গ্রিন টিক আসেনি। তার মানে কি, আমাকে আরো এটা বাড়াতে হবে। সিম্পল, এটা বুঝতে পারলেন তো? এইটুকু সবাই বুঝতে পারলেন? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার আমি রিপিট করে দেবো, তবে আচ্ছা মেসেজটা অন করে দিচ্ছি। এইটুকু সবার আগে বোঝা প্রয়োজন। আমাদের কন্টেন্ট লেখার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আমরা যখন কন্টেন্টটা লিখছি আমাদের ফোকাস কিওয়ার্ড যেন কন্টেন্টে থাকে এবং তারও একটা লিমিট রয়েছে। সেই লিমিটটা কেমন? 100 ওয়ার্ডের মধ্যে আমার 2 থেকে 3 বার এরকমভাবে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আচ্ছা, সবারই ক্লিয়ার তাহলে? এবারে দেখুন, কিওয়ার্ড ডেনসিটি এখানে আমার দেখাচ্ছে যে 11 বার আমি ব্যবহার করেছি, তো আমাকে এটা বাড়াতে হবে। হ্যাঁ, আপনাদেরও প্রথম প্রথম কি হবে, আপনাদের কম হয়ে যেতে পারে, আবার দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে বেশিও হয়ে যেতে পারে, সেই জন্য এটা বাড়ানো কমানো করা প্রয়োজন। যেমন দেখুন এখানে একটা র্যাঙ্ক ম্যাথ লেখা রয়েছে, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখুন, এখানে 11 টাইমস দেখাচ্ছে। এই র্যাঙ্ক ম্যাথ যেটা লেখা রয়েছে এটার মাঝখানে ফাঁকা রয়েছে, তো এরকম ফাঁকা দিলে চলবে না, কারণ অ্যাকচুয়ালি আমরা ফোকাস কিওয়ার্ডে কেমন দিয়েছিলাম, র্যাঙ্ক ম্যাথের মধ্যে কোনো ফাঁকা ছিল না। তো দেখুন এখানে যখনই আমি এই ফাঁকাটা বন্ধ করে দিলাম, এখানে দেখিয়ে দেবে 12 টাইম, মানে একটা টাইম বেড়ে গেল। কিছু কিছু জায়গায় এরকম কিছু ভুল আছে। তারপরেও আবার দেখুন এখানে র্যাঙ্ক ম্যাথ কথাটা আমি বারবার অনেক ক্ষেত্রে বাংলা লিখে ফেলেছিলাম, তাই তো। তো সেক্ষেত্রেও আমার একটা বুদ্ধি আমি যদি বার করি, যে কিছু ক্ষেত্রে এই যে বাংলাটা লিখেছি, এই বাংলার পরিবর্তে কিছু কিছু ক্ষেত্রে আমি ইংরেজিটা ঢুকিয়ে দিই বাংলার পরিবর্তে, তাহলেও কিন্তু আমার এখানে টাইমসটা বাড়তে থাকবে। আর এখানে দেখবেন এই পার্সেন্টেজটা, হ্যাঁ, আমি যখন বললাম যে 100 ওয়ার্ডের মধ্যে আপনি 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন, তার মানে 100 ওয়ার্ডকে যদি আমি পার্সেন্টেজে ধরি তাহলে 100 মানে 100%-এর মধ্যে সরি 100টাকে যদি পার্সেন্টেজ ধরি, 100 ওয়ার্ডের মধ্যে যদি আমার 3খানা ফোকাস কিওয়ার্ড আমি ঢোকাই, তার মানে কি দাঁড়াচ্ছে? 3%। বোঝা যাচ্ছে? তার মানে 3%। আমি বললাম 2 থেকে 3 বার, মানে 2% থেকে 3%। তো অবশ্যই এখানে খেয়াল রাখবেন,
আপনাদের কিওয়ার্ড ডেন্সিটিতে যদি আপনারা সহজভাবে বুঝতে চান, তাহলে ইজি সব থেকে হবে কি, এখানে 0.72% হয়ে আছে কিওয়ার্ড ডেন্সিটি। ওকে, এটা আপনাদের ভিন্ন ভিন্ন থাকতে পারে। এখানে আপনারা চেষ্টা করবেন 2 থেকে 2.5, ঠিক আছে, কিংবা 3, 2.5 কিংবা 3। এখানে যদি শুধুমাত্র 3 থাকে কিংবা 2 থাকে কিংবা 2.5 থাকে, তাহলেও দেখবেন এখানে গ্রিন টিক পেয়ে যাচ্ছেন। সেটা কিভাবে সম্ভব হচ্ছে আমি আরেকবার এখান থেকে ফাইন্ড করে সেটা দেখানোর চেষ্টা করছি। যেমনটা আমি বলবো যে এই যে র্যাঙ্ক ম্যাথ কথাটা, এইটা আমি সার্চ করি, ঠিক আছে, বাংলাটা বাংলাটা অনেক জায়গায় আছে, আমাকে এটা পরিবর্তন করতে হবে। এখানে যেমন রয়েছে, এখানে রয়েছে, তো এটার পরিবর্তন করব আমি। এখান থেকে সিলেক্ট করে ধরে আমি এর পরিবর্তে ইংলিশটা এখানে বসিয়ে দেবো। দেখতে থাকবেন, এখানে 13 টাইম ব্যবহার হচ্ছে। গোলটা এখনো পুরোপুরি সবুজ হয়নি, এখনো রিং রয়েছে। ওকে, এখানে একবার ব্যবহার হয়েছে, আমি একটা করে ছাড়ছি, একটা করে দিয়ে দিচ্ছি। এখানে র্যাঙ্ক ম্যাথ, এটা কি আমি সহজে করতে পারছি, কারণ আমি কিন্তু অ্যাকচুয়ালি র্যাঙ্ক ম্যাথ কথাটা ব্যবহার করেছি। সেটা আমার ছিল কি, বাংলাতে ছিল, সেটা আমি ইংলিশে করে নিচ্ছি এখন। তাতে আমার কি হচ্ছে, ফোকাস কিওয়ার্ড মিলে যাচ্ছে। এই দেখুন, যত টাইম বাড়ছে তত এখানে পার্সেন্টেজও বাড়তে চলেছে। এখানে 9.5, 0.9.5 হচ্ছে, মিনস 1%-এর দিকে চলে যাচ্ছে। এরকম ভাবে আমরা সরি আমরা কিন্তু খুব সহজেই এখানে কিন্তু র্যাঙ্ক ম্যাথটা ব্যবহার করে করে আমরা এরকম টাইমটা 17 টাইম, মানে 17 বার ব্যবহার করেছি। এখানে 1.1 হলো, এরকম ভাবে কিন্তু আমরা বাড়াতে পারি। এটা কত পর্যন্ত বাড়াতে পারি, 2 থেকে 3 পর্যন্ত। এখন 1.1 হলো, তো 1.1 হলেও কিন্তু যথেষ্ট। তবুও আমরা যদি চাই, হাইয়েস্টলি আমরা 3% পর্যন্ত যেতে পারি। বোঝা গেল? এখানে আরো কিছু কিছু জায়গায় আমি বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে প্রচুর বার, এখানে 16 বার আমি বাংলাতে এরকম ব্যবহার করেছি। তো 16 বার যদি আমি এখানে দিই, তো এখানে অলরেডি কিন্তু 16 টাইম আরো যদি বেড়ে যায়, তাহলে 18 + 16 কত হয়, 18 আর 16 যোগ করলে হয়তো 19 হবে, তাই না? 18 আর 16 যোগ করলে 19 হবে, তো তাই তো? সে 19 বার হয়ে গেলে কিন্তু এখানে হয়তোবা 2.3% হয়ে যেতে পারে। তো এরকম ভাবে বাড়ানো যায়, আমি জাস্ট দেখালাম। এবার দেখুন, আপনাদের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু সবার থেকে আলাদা। আমি এখানে র্যাঙ্ক ম্যাথটা একবার বাংলাতে একবার ইংরেজিতে ব্যবহার করেছি। আপনার কিন্তু ফোকাস কিওয়ার্ড আলাদা থাকবে বস। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিষয়টা, সে বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনাকে কিন্তু সেই মতো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমি যে ফোকাস কিওয়ার্ড দিচ্ছি সেটা শুধু যদি বাংলাতেই হয়, তো আমি বাংলাতে যে ফোকাস কিওয়ার্ডটা দিচ্ছি সেটা কতবার ব্যবহার করছি। বোঝা গেল? তাহলে ফোকাস কিওয়ার্ডের পুরো বিষয়টা বোঝা গেছে। এই কিওয়ার্ড ডেন্সিটিতেই আপনাদের সব থেকে বড় অসুবিধা আসবে যখন আপনি লং টেল কিওয়ার্ডে কাজ করবেন। কারণ লং টেল কিওয়ার্ডে কাজ করার সময় কিন্তু ওই লম্বা লাইন বারবার কিন্তু ব্যবহার করা যায় না। তো সেটাও পাস করা যায়। সেটা পাস করতে গেলে আমাদেরকে আরো প্র্যাকটিস প্রয়োজন। এই জন্য বলছি, প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে থাকুন, ধীরে ধীরে অবশ্যই লং টেল কিওয়ার্ডে কাজ করতে পারবেন। তাহলে এই বিষয়টা সবার কমপ্লিট ক্লিয়ার, বুঝতে কারোর অসুবিধা নেই? তাহলে ফোকাস কিওয়ার্ড প্রয়োজনের থেকে বেশি হয়ে গেলে কি হবে, সেটাকে কি বলা হয়, মেসেজে দিন। সেটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। সেটাকে কি বলা হয়, কিওয়ার্ড স্টাফিং, প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করলে। আচ্ছা, আগামীকাল কিন্তু আপনাদের এই এসইও সম্বন্ধিত এই এসইও ক্লাসটা শেষ হলেই, খুব সম্ভবত আগামীকালই শেষ হয়ে যাবে। তো সেদিন কিন্তু আমরা ক্লাসের শেষে কিংবা নেক্সট দিন ক্লাসের পরবর্তী দিনে আমরা কিন্তু একটা এক্সাম নেব। হ্যাঁ, এক্সামটা হবে আপনার গুগল শিটের মতো করেই।
তবে তাতে আপনারা স্কোরও দেখতে পারবেন। ওকে, যে কে কত স্কোর করলেন, মাল্টিপল চয়েস থাকবে, ঠিক আছে, ঠিকঠাক দেওয়া এক্সাম। তো সেই এক্সামটা সবাই দেবেন। হ্যাঁ, আগামীকালই খুব সম্ভবত হবে, আমরা গ্রুপে জানিয়ে দেবো। এসইও সম্বন্ধিত এক্সাম, যে কোথায় কি দিতে হয়, কোথায় কি থাকলে ভালো হয়, কোনটাকে কি বলে, যেমন এই যে কিওয়ার্ড ডেন্সিটি কত হলে সব থেকে ভালো, কিওয়ার্ড ডেন্সিটি বেশি হয়ে গেলে সেটাকে কি বলে, ঠিক আছে, তার মাল্টিপল চয়েস থাকবে, সেগুলো ঠিকঠাক দিয়ে একটা এক্সাম দেবেন। এই এক্সামগুলোর ভিত্তিতেই কিন্তু আগামী দিনে বিশ্বাস কোম্পানি থেকে আপনাদের কিছু যদি অপরচুনিটি থাকে, তো সেই অপরচুনিটিতে এই এক্সামে যারা ভালো পারফর্ম করবে তাদেরকে কিন্তু নেওয়া হবে, সেই অপরচুনিটিটা তাদের জন্যই কিন্তু অ্যাভেলেবেল। তাছাড়া যদি আপনি মনে করেন যে ক্লাস ঠিকঠাক করবো না, প্র্যাকটিস করবো না, অপরচুনিটি পেয়ে যাব, সেটা কিন্তু ভুল ধারণা থাকবে। ঠিক আছে, খুবই শর্টের মধ্যে আমরা সেই এক্সামটা কিন্তু নিয়ে ফেলবো আগামী দিন কিংবা তার নেক্সট দিন। ঠিক আছে, তো এক্সাম দিতে কে কে ইচ্ছুক একটু জানাবেন, একটু হাত তুলুন দেখি। আচ্ছা, বেশ, অনেকেই কিন্তু এক্সাম দিতে ইচ্ছুক, অনেকেই জানাচ্ছেন, বেশ বেশ ভালো লাগছে। তাহলে এক্সাম একটা হবে। বেশ 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 বেশ, দিল খুশ কর দিয়া আপ লোগোं ने। বেশ বেশ, এই তো রেসপন্স পাচ্ছি সবার থেকেই। ওকে, তো সেই জন্যই ক্লাসগুলো ভালো করে দেখুন, শুনুন, যে বিষয়গুলো বলছি প্রত্যেকটা বিষয় ক্লাসের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, আচ্ছা, অনেকেই বলছে রেডি, অনেকেই বলছে রেডি। ওকে, তাহলে এবার ক্লাসের দিকে আবার ফিরে যাই। নেক্সট বিষয়টা এবার বলতে শুরু করি। ঠিক আছে, নেক্সট বিষয়টা বলতে শুরু করি। এবার দেখুন, পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি হয়ে গেল, আমাদের গ্রিন টিক পেয়ে গেলাম। ঠিক আছে, আরো অপটিমাইজ করলে আরো ভালো হবে আর কি, সেটা এখন ক্লাসের সময়ের জন্য আমি করছি না। এবার বলছি তার পরেরটা, ইউআরএল ইজ 74 ক্যারেক্টার্স লং। ঠিক আছে, ইউআরএলটা মানে কি, বারবার আমি কিন্তু একই কথা বলবো, ইউআরএল মানে লিঙ্ক বা পারমালিঙ্ক। ঠিক আছে, সেই ইউআরএল এ নাকি আমরা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছি, ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছি তো ইউআরএল এ, অবশ্যই কিন্তু ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছি, আমরা র্যাঙ্কটা ব্যবহার করেছি, সেই জন্য এখানে গ্রিন টিক আমরা পেয়ে গেছি। হ্যাঁ, ফোকাস কিওয়ার্ডে আমরা ইউআরএল এ আমরা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছি। যারা বাংলাতে কাজ করছেন তাদের এখানেও কিন্তু একটা ক্রস চিহ্ন থাকতে পারে, কারণ আমরা, ও সরি সরি সরি, এটা তো বেসিক ইস্যু, এইখানে ফোকাস কিওয়ার্ডের কথা নয়, সরি আমি একটু গুলিয়ে দিয়েছি। ইউআরএলটা বলছে আমাদের 74 ক্যারেক্টার লং। এই যে ইউআরএল, এই ইউআরএলটা আমাদের 74 ক্যারেক্টার লং হয়েছে, এখানে আমাদের নাম্বারটা দেখতে পাচ্ছি 74 আছে। ঠিক আছে, হাইয়েস্ট কত করা যায়, 75 পর্যন্ত করা যায়। তো যেহেতু আমরা 75 এর কাছাকাছি গেছি, তার মানে কি আমাদের ইউআরএলটা একটা সঠিক প্যারামিটারের মধ্যে রয়েছে, একেবারে ছোটও নয়, একেবারে বড়ও নয়, সেই জন্য কিন্তু আমাদের ওখানে গ্রিন টিক দিয়ে দিয়েছে। এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন, একদম ইজি ব্যাপার ছিল। বুঝতে কারোর অসুবিধা হয়নি তো? এক্সাম ডিউরেশন দেখুন ওরকম হয়তো বা ডিউরেশন, সে বিষয়ে এক্সামের বিষয়ে আমি কালকে সব আলোচনা করব, গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা নেক্সটে যাই। এই বিষয়গুলো একদমই সহজ, আপনারা নিজেরাই পেরে যাবেন। এবার দেখুন, বলছে গ্রেট, ইউ আর লিঙ্কিং এক্সটার্নাল রিসোর্স। এখানে আগে থেকে আমি হয়তো কোনো এক্সটার্নাল রিসোর্স জুড়ে দিয়েছি, যেমন এখানে তাহলে রয়েছে, দেখি, হ্যাঁ, না তাহলেটা এখানে না, এটা, হ্যাঁ তাহলেটাই, আরো হয়তো এক্সটার্নাল রিসোর্স আছে, আমি এগুলো ওকে, ওকে। এবার দেখুন, এই যে এক্সটার্নাল রিসোর্স যদি আপনি না দেন, ঠিক আছে, রিসোর্স বলতে কি বোঝায় সেটা আমরা বুঝবো, এক্সটার্নাল রিসোর্স বলতে কি বোঝায়।
এখানে একটা ক্রস চিহ্ন থাকবে যেটাতে লেখা থাকবে লিঙ্কড আউট টু এক্সটার্নাল রিসোর্স, মানে একটা এক্সটার্নাল রিসোর্সের লিঙ্ক করুন। এর আগের দিনের কোনো এক ক্লাসে আমি একদম ক্লাসের শেষের দিকে যখন সবাই অনেকেই চলে গেছিলেন তখন আমি লিঙ্ক কিভাবে করাতে হয় সেটা দেখিয়েছিলাম। তো বিষয়টা হলো এই যে লিঙ্ক করাটা আমি আরেকবার দেখিয়ে দেবো, এবং এই এক্সটার্নাল রিসোর্স আর ইন্টারনাল রিসোর্স এই দুটো বিষয় সম্বন্ধে আমরা আজকে জানবো। এক্সটার্নাল রিসোর্স কি আর ইন্টারনাল রিসোর্স কি? দেখুন, যখন আপনি আপনার ওয়েবসাইট এইটা, ঠিক আছে, এই আপনার ওয়েবসাইট বা আপনি যে পোস্টগুলো করেন সেই পোস্টগুলোর প্রত্যেকটার একটা আলাদা আলাদা লিঙ্ক হবে। তো আপনার পোস্টের লিঙ্ক যখন আপনি নিজের লিঙ্ক নিজে ব্যবহার করবেন তখন হবে সেটা ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে। ওই যে ঝগড়াঝাটি হলে বোর সঙ্গে হাজব্যান্ডের ঝগড়াঝাটি হলে বলে না এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, কিংবা হাজব্যান্ড ওয়াইফের মতো তাছাড়াও প্রেমিক প্রেমিকাদের মধ্যে ঝগড়াঝাটি হলে অন্য কেউ ইন্টারফেয়ার করলে বলে ইন্টারনাল ব্যাপার, আমাদের এর মধ্যে নাক গলিও না, ঠিক আছে। তো সেই ইন্টারনাল ব্যাপারগুলো মানে কি ঘরোয়া ব্যাপার। আর এক্ষেত্রে আপনার ওয়েবসাইটেরই লিঙ্ক দেখা যাচ্ছে আপনি এই যে কন্টেন্টটা লিখেছেন এটা র্যাঙ্ক ম্যাথ সম্বন্ধে লিখেছেন, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে এসইও সম্বন্ধে আপনার আরো একটা কন্টেন্ট রয়েছে। সেই যে আরো একটা কন্টেন্ট রয়েছে এই এসইও কথাটার উপরে আপনি লিঙ্ক করে দিতে পারেন সেই কন্টেন্টের, ঠিক আছে। এই যে আপনার অন্য আর একটা পোস্টের লিঙ্ক আপনি এই পোস্টের সঙ্গে জুড়বেন, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, বোঝা গেল। আর যখন দেখা যাচ্ছে আমি এই র্যাঙ্ক ম্যাথ সম্বন্ধে লিখছি, লিখতে লিখতে আমি এই র্যাঙ্ক ম্যাথ কথাটাকে লিঙ্ক করব অন্য কোনো ওয়েবসাইটের থেকে, বা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে র্যাঙ্ক ম্যাথের শব্দের উপরে জুড়ে দেব। সেটা কিভাবে বা কেনই বা প্রয়োজন? আমাদের প্রত্যেকের কিন্তু যা কিছু কন্টেন্ট লিখছি সেই কন্টেন্টের লেখার সময়ে কন্টেন্টটা কোথা থেকে জেনেছি, আমি বিষয়গুলো জেনেছি কোথা থেকে, সেই বিষয়টা আমাদের কিন্তু সবারই জানাতে হবে, ঠিক আছে। যেমনটা হতে পারে আমি এখানে লিখতেই পারি যে র্যাঙ্ক ম্যাথ বিষয়ে সমস্ত তথ্য আমি র্যাঙ্ক ম্যাথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেছি। এখানে র্যাঙ্ক ম্যাথ মুখে বললে ওর লিখতে অনেক কষ্ট হচ্ছে, আমরা সেটা লিখে দিই, ঠিক আছে, জ্যাঙ্ক ম্যাচের হয়ে যাচ্ছে। এখানে ইংলিশটাই দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি এরকম একটা লাইন লিখলাম, ঠিক আছে, আর এখানে একটা হেডিংও নিয়ে নেব। হেডিংটাকে আমি এই স্থির রাখবো। হেডিংটা কেন নিলাম সেটাও আমি বলবো। দেখুন, এইখানে আমি একটা লাইন লিখেছি, প্যারাগ্রাফ লিখলাম কি র্যাঙ্ক ম্যাথ সম্বন্ধে, বা র্যাঙ্ক ম্যাথ সম্বন্ধে সম্বন্ধিত, হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ সম্বন্ধিত সমস্ত তথ্য আমি র্যাঙ্ক ম্যাথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেছি। এই কথাটা কেন লিখলাম, ঠিক আছে, এই কথাটা লেখার কারণই হলো এই, আমাকে বস হাত তুলে থাকতে হবে। তার কারণ এখানে যদি একটু ভুল ভ্রান্তি হয়ে যায়, কিংবা কারোর যদি এই কন্টেন্টের কোনো একটা বিষয় নিজের পছন্দ মতো না হয়, তাহলে বস এই বিষয়টা যদি আপনার পছন্দ মতো না হয় তাহলে আমার কিছু করার নেই, কারণ র্যাঙ্ক ম্যাথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এটা জেনেছি, ঠিক আছে। কোনো আপনি যে কন্টেন্ট লিখছেন, কন্টেন্ট লিখতে লিখতে এবার কোনো একটা বিষয় খবরের ব্যাপার, ঠিক আছে, কেউ কাউকে হয়তো হত্যা করেছে, আমি এই বিষয়টা জেনেছি কোথা থেকে? আমি এই বিষয়টা জেনেছি যেমন নিউজ 18 থেকে। এরকমভাবে আমাদের কিন্তু ওরকম নিউজ 18টাকে লিঙ্ক করে দিতে হবে, আর সেই নিউজ 18 কথাটার উপরে নিউজ 18-এর লিঙ্কটা জুড়ে দিতে হবে, ঠিক আছে। ঠিক সেরকমভাবে আমি এখানেও কিন্তু আপনাদেরও এটা করতে হবে, আর একটা তার উপরে একটা হেডিং দিতে হবে। সেই হেডিংয়ে আপনি তথ্যসূত্র হিসেবে লিখতে পারেন, ঠিক আছে, সেটা হেডিংয়ের নাম তথ্যসূত্র। তাহলে আমরা একটা তথ্যসূত্র বলে হেডিং দিলাম, সেই হেডিংয়ের নিচে আমরা এরকম একটা লাইন লিখে দিলাম। সেই লাইনে র্যাঙ্ক ম্যাথ সম্বন্ধিত সমস্ত তথ্য আমি র্যাঙ্ক ম্যাথ অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেছি। আমরা এই র্যাঙ্ক ম্যাথ অফিসিয়াল ওয়েবসাইটটাকে লিঙ্ক করব। তার আগে বস, তার আগে আমাকে সেই লিঙ্কটা জোগাড় করে রাখতে হবে। এর আগেও আমরা কিন্তু ইউটিউব ভিডিও এমবেড করা দেখেছি, তাই না?
ইউটিউব ভিডিও এমবেড করা দেখেছি। সেই ইউটিউব ভিডিও এমবেড করার সময় আগে আমাদের ইউটিউব থেকে সেই লিঙ্কটা নিয়ে আসতে হতো। তো আমি এই র্যাঙ্ক ম্যাথের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসবো কপি করে নিয়ে এসে এবারে দেখে নিন যে লিঙ্ক কিভাবে করতে হয়। প্রথমে আমি যতটুকু লিঙ্ক করতে চাই, আমি এখানে র্যাঙ্ক ম্যাথ অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, কিংবা শুধু অফিসিয়াল ওয়েবসাইট, এটুকু করা যায়। আমি এটা পুরোটাই করে দিচ্ছি। এইটাকে পুরোপুরি সিলেক্ট করব। তারপরে আমাদের এই শর্টকাটে সেই ভূত কি করবে, এখানে শর্টকাট চলে আসবে। এখানে লিঙ্ক করার জায়গা হচ্ছে এইটা, ঠিক আছে। এইখানে একবার ক্লিক করব, ক্লিক করে এদিকে এখানে সেই লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পর আপনাদের কিন্তু আরো অপশন আসবে। পেস্ট করার পর এরকম নিচে লিঙ্ক বলে একটা লেখা অপশন আসবে, সেটাতে কি করব, ক্লিক করব। ক্লিক করলেই এটা লিঙ্ক হয়ে গেল। এর পরবর্তীতে কি হবে, এখানে কেউ যদি ক্লিক করে ওই র্যাঙ্ক ম্যাথের ওই ওয়েবসাইটে সে চলে যাবে, ঠিক আছে। আমি লিঙ্ক করাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা হলো। আমার যতটুকু লিঙ্ক দরকার, আমার যে লিঙ্কটা দরকার সেই লিঙ্কটা আমি অবশ্যই কপি করে আনবো। কপি করে এনে আমার ওয়েবসাইটে যে জায়গাটুকু লিঙ্ক করা দরকার সেই জায়গাতে আমি কি করব, সেই জায়গাটাকে সিলেক্ট করব। তারপরে এই শর্টকাট থেকে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমি এখানে লিঙ্কটা বসাবো। লিঙ্কটা বসিয়ে আমি এখানে কিন্তু লিঙ্কটা এখানে বসাবো। বসিয়ে আমি সেটার লিঙ্ক বলে যে অপশনটা, তার উপরে ক্লিক করব। এটা কি হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। লিঙ্ক করার সিস্টেম এক, সে ইন্টারনাল লিঙ্কিং করুন কিংবা এক্সটার্নাল লিঙ্কিং। আমি ইন্টারনাল লিঙ্কিংটাও দেখাবো। এই যে অন্য ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, আমরা কোন ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, এই র্যাঙ্ক ম্যাথের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। এই লিঙ্কটা যেটা দিলাম সেটা হয়ে গেল এক্সটার্নাল লিঙ্কিং। ঠিক একই রকম ভাবে দেখা যাচ্ছে আমার এসইও সম্বন্ধিত কোনো পোস্ট আগে আছে, আমি এসইও কথাটার উপরে লিঙ্ক দিয়ে দেব, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোথায় গেল এসইও, এসইও যেমন আগে একবার পেয়েছিলাম, কিংবা দেখা যাচ্ছে আমি এখানে একটা লাইন জুড়ে দিই, ঠিক আছে। কোথায় জোড়া যায়, এই বেসিক এসইওর এখানেই আমি একটা লাইন জুড়ে দিচ্ছি, যেমন প্যারাগ্রাফ নিয়ে। হ্যাঁ, এসইও সংক্রান্ত সমস্ত তথ্য আমাদের ওয়েবসাইটে আমরা আলোচনা করে থাকি। এসইও রিলেটেড যে কোনো তথ্য পেতে এই লিঙ্কে ক্লিক করুন। হ্যাঁ, এই এসইও লিখতে ওর কষ্ট হয়, সেই জন্য আমরা এসইওটা নিজে হাতে লিখে দেবো, এসইও, ঠিক আছে। এই যে এই লিঙ্কে ক্লিক করুন কিংবা ক্লিক করুন এরকম যেগুলো থাকে, সেগুলোতে আমরা কিন্তু নিজের পোস্টের, অন্য কোনো পোস্টের লিঙ্ক আমরা এখানে জোড়াতে পারি। সেই পোস্টের লিঙ্ক আগে চুরি করে আনতে হবে, কপি করে। নিজের এই ওয়েবসাইটটা চুরি করলে দোষ কোথায়। এবং যদি আপনাদের কোনো রকম কোনো লিঙ্ক শুরুতে তো থাকবে না, তো আমি এখানে হোম লিঙ্কের বা যেটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কটা আমি নিচ্ছি শুধুমাত্র অনলাইন পর্যন্ত। সেই লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দেখাচ্ছি, এই লিঙ্কে ক্লিক করুন, ঠিক আছে, বা এখানে ক্লিক করুন লিখি, ঠিক আছে। এতে এখানে ক্লিক করুন। তো এই যে ক্লিক করুন কথাটাকে আমি কি করছি, এখানে এই লিঙ্কে ক্লিক করছি, দেখেছেন তো এই অপশনটা কিন্তু অটোমেটিক চলে আসছে। লিঙ্কে ক্লিক করব, এখানে সেই লিঙ্কটা বসাবো এবং সেটাকে লিঙ্কের উপরে একবার ক্লিক করে দেবো, এটা লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এখানে কেউ ক্লিক করলে আমার ওয়েবসাইটের হোম পেজে নিয়ে যাবে তাকে। তাহলে ইন্টারনাল লিঙ্কিং হলো এটা, যেটা আমি নিজের ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, আর এক্সটার্নাল লিঙ্কিং হলো এটা, যেটা আমি অন্য ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। তো এসইও করতে গেলে কোনো কন্টেন্টের মধ্যে অবশ্যই অন্য ওয়েবসাইটের লিঙ্কও থাকতে হবে, নিজের ওয়েবসাইটের লিঙ্কও থাকতে হবে, এটা কিন্তু রুলস। অন্য ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে দিতেই হবে। আপনি যে কন্টেন্টটা কোথা থেকে পড়লেন জানলেন সেটা অবশ্যই আমি দিয়ে দেব। আপনাদের বারবার বলেছি, কোনো একটা কন্টেন্ট লেখার সময় আপনি সেই বিষয়ে অবশ্যই গুগলে সার্চ করুন। গুগলে সার্চ করে যেসব ওয়েবসাইটগুলো পাবেন সেই সব ওয়েবসাইটগুলো পড়বেন, তাদের থেকে জানবেন। তো তাদের মধ্যে থেকেই কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি ওরকম কিন্তু তথ্যসূত্র দিয়ে
অবশ্যই সেরকমভাবে আপনি লিঙ্কটা জুড়ে দিতে পারেন, বা অবশ্যই জুড়ে দিতে হবে আর কি। তো এই পর্যন্ত ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং সম্পূর্ণটা বোঝা গেছে। আচ্ছা, বাবুল বাবু বলছেন লিঙ্ক করাটা বুঝতে পারেনি, তো একটু খেয়াল রাখুন ক্লাসের দিকে। এগুলো ব্যাকলিঙ্ক নয়। দেখুন, ব্যাকলিঙ্কটা আসলে কি, এই যে র্যাঙ্ক ম্যাথের লিঙ্ক, র্যাঙ্ক ম্যাথের ওয়েবসাইটের লিঙ্ক আমি কি করলাম, আমার ওয়েবসাইটে জুড়লাম, এটা র্যাঙ্ক ম্যাথের কাছে একটা ব্যাকলিঙ্ক, ঠিক আছে। এরকম যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক ওয়েবসাইট তাদের পেজে জোড়ে, তাদের পোস্টে জোড়ে, তাহলে কিন্তু আপনি একটা ব্যাকলিঙ্ক পেলেন, ঠিক আছে। শুধুমাত্র ওয়েবসাইটে নয়, আরো অনেক রকম ভাবে ব্যাকলিঙ্ক করা যায়, সেসব বিষয়ে আমরা পরে জানবো। রিপিট করলে উপকৃত হতাম, অবশ্যই রিপিট করাবো। দেখুন, যখন আপনি অন্য ওয়েবসাইট, এখানে আপনার দুটো অপশন থাকবে, এগুলো তো গ্রিন হয়ে গেল, কেউ নোটিস করলেন কি? এই দেখুন, এখানে এক্সটার্নাল লিঙ্কিং আর ইন্টারনাল লিঙ্কিং, এগুলো সব গ্রিন হয়ে গেছে এই দুটো দেওয়াতে। লিঙ্ক করার একদম ইজি এবং সহজ উপায় হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমি ইন্টারনাল লিঙ্কিং করছি না এক্সটার্নাল লিঙ্কিং করছি, সেটা আগে বুঝতে হবে। নিজের ওয়েবসাইটের লিঙ্ক জোড়াটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। নিজের ওয়েবসাইটের লিঙ্ক কিভাবে জুড়বেন? আপনার ওয়েবসাইটের বা আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো পোস্টের লিঙ্ক যদি আপনি জুড়তে চান, সেই লিঙ্কটা আগে কপি করে রাখবেন। সেই কপি করে রেখে আপনি প্রথমে কি করবেন, এরকম সিলেক্ট করবেন, ঠিক আছে, এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এই লিঙ্কের অপশন পাবেন, এই লিঙ্কের অপশন থেকে কন্ট্রোল ভি প্রেস করে লিঙ্কটা এখানে দেবেন, দিয়ে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, মানে এই নিচের লাইনে ক্লিক করবেন, এটা লিঙ্ক হয়ে গেল। এটা হলো ইন্টারনাল লিঙ্কিং। আর যদি আপনি চান যে অন্য ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, অবশ্যই তথ্যসূত্র বলে একটা পয়েন্ট করবেন, হেডিং করবেন, তার নিচে এরকম লিখে দেবেন যে আমি এই সম্বন্ধিত বা আমি যে বিষয় লিখছি সেই সম্বন্ধিত তথ্য আমি এই ওয়েবসাইটে পড়েছি, কিংবা এই বিষয়ে আরো জানতে এই ওয়েবসাইটে ভিজিট করুন, ঠিক আছে। এরকম নানা রকম ভাবে করা যেতে পারে। তো সেই লাইনটা প্রথমে লেখা প্রয়োজন, তারপরে যতটুকু আমি লিঙ্কটা করতে চাই সেইটুকু আমি আগে সিলেক্ট করব, সিলেক্ট করে এই লিঙ্কের অপশানে ক্লিক করব, ঠিক আছে। লিঙ্কের অপশানে ক্লিক করে আমি যে লিঙ্কটা দিতে চাই সেই লিঙ্কটা আমি এখানে অবশ্যই দেব, দেওয়ার পর আমি এখানে লিঙ্কের উপরে ক্লিক করব। এই রকমভাবেই আর কি লিঙ্ক করতে হয়। আর এইভাবেই কিন্তু এক্সটার্নাল লিঙ্ক, অন্য ওয়েবসাইটের লিঙ্ক হয়ে গেল, এটা র্যাঙ্ক ম্যাথ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি জুড়লাম, তাতে করে আমার ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং কমপ্লিট হয়ে গেল। তাহলে রিপিট করলাম, বুঝতে পারলেন? যে কোনো লিঙ্ক, অন্য ওয়েবসাইটের লিঙ্ক হলেই কিন্তু সেটা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ধরে। ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে পারবেন, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, তবে সেই মতো একটা লাইন লিখতে হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে আমরা তো অনেক সময় এরকম দেখি যে ডাউনলোডের লিঙ্ক থাকে, তাই না? কোনো একটা কিছু ডাউনলোড করতে যাচ্ছি, ডাউনলোডের লিঙ্কে ক্লিক করলাম, অন্য আর এক জায়গায় নিয়ে গেল, সেখানে ডাউনলোড হয় না। তো ওই রকম করা যাবে না, বাস ওরকম করলে আপনার ওয়েবসাইটে মানুষ রেগে যাবে আপনার ওয়েবসাইটের প্রতি, তারপরে আর আসবেই না আপনার ওয়েবসাইটে। সেই জন্য সঠিক লিঙ্কটা দিতে হবে, আর যে লিঙ্কটা দিচ্ছেন কি কারণে দিচ্ছেন সেটা ওরকম ভাবে লিখে দিতে হবে। বোঝা গেল? ইউটিউব ভিডিও লিঙ্ক করাটা আমি 3 দিন আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি, ওটা এখন আর দেখানো সম্ভব না, ওটা আপনি একবার একটু কল করে নেবেন। ফোন থেকে ইমেজ বা ভিডিও আপলোড করা যাচ্ছে না, ভিডিও আপলোড করার তো কোনো প্রশ্নই নেই। ইমেজ যদি আপলোড না করতে পারেন তো অবশ্যই এই সমস্ত অসুবিধাগুলো নিয়ে মানে বসে থাকবেন না, ঠিক আছে। আমাদেরকে অবশ্যই একটু কল করে নেবেন, এগুলো অনেক আগের ক্লাস। ব্লগের ইমেজ সাইজ কত নেব, ইমেজ নিয়ে আজকে একটু কথা বলবো, সেটা ক্লাসের শেষে। অবশ্যই 10টা 20 পর্যন্ত আপনারা থাকুন, অবশ্যই ইমেজ নিয়ে আজকে কিছু কথা বলার আছে। আর তার সঙ্গে ইমেজ কোথা থেকে পাবেন সেই সম্বন্ধিত আমরা কিন্তু আলোচনা করব। তো অবশ্যই 10টা 20 পর্যন্ত আপনারা থাকুন, ইমেজ নিয়ে যত কিছু আমরা সেখানে গল্প করব। এবারে নেক্সট আমরা চলে আসি। নেক্সটে দেখাচ্ছে যে আমার ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিং হয়ে গেল, এইভাবে আপনাদের গ্রিন টিক চলে আসবে। এই দেখুন এক্সটার্নাল লিঙ্কিং, এই 3টে একবারে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই দুটো আর এই একটা, 3টে, ঠিক আছে, এই 3টে একবারেই কিন্তু গ্রিন টিক হয়ে যাবে। তারপরে দেখুন বলছে
যে ইউ হ্যাভ ইউজ দিস ফোকাস কিওয়ার্ড বিফোর, ইউ হ্যাভ নট ইউজ দিস ফোকাস কিওয়ার্ড বিফোর। এখানে যে একটা সামান্য কথা, আমি এই ফোকাস কিওয়ার্ডটা আমার ওয়েবসাইটে আর আগে কখনো অন্য কন্টেন্টে ব্যবহার করিনি, ঠিক আছে? সেই জন্য আমাকে গ্রিন টিক দেওয়া হয়েছে। যদি আপনাদের এর আগে ব্যবহার করা হয়ে যায় এই একই ফোকাস কিওয়ার্ড, সেই জন্য কিন্তু আপনাদের রেড ক্রস থাকতে পারে। তো বিষয় হচ্ছে আমি র্যাঙ্ক ব্যান্ড নিয়ে তো এর পরেও আবার কন্টেন্ট লিখবো, তখন কি হবে? তো এই জন্যই কিন্তু আপনাদের লং টেল কিওয়ার্ডে কাজ করা প্রয়োজন। এখন যেমন আমি লিখছি, আমার যদি এখনকারের ফোকাস কিওয়ার্ড হতো র্যাঙ্ক ম্যাথের সর্বোচ্চ স্কোর বা র্যাঙ্ক ম্যাথের স্কোর বা র্যাঙ্ক ম্যাথের এসইও স্কোর, এইটুকু যদি সর্বোচ্চ এসইও স্কোর, এইটুকু যদি এখনকারের ফোকাস কিওয়ার্ড হতো লং টেল কিওয়ার্ডে আমি যদি সবসময় ব্যবহার করে থাকি, দেখা যাচ্ছে পরবর্তীতে র্যাঙ্ক ম্যাথ কিভাবে ইনস্টল করবেন, ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ কিভাবে সেট আপ করবেন সেই সম্বন্ধিত আমি আলাদা আর একটা কন্টেন্ট লিখছি। তো তখন কিন্তু আমি যদি এরকম লং টেল কিওয়ার্ড দিই, সেই কিওয়ার্ডে যখন আমি দেবো র্যাঙ্ক ম্যাথ কিভাবে ইনস্টল করবেন, সেটা যদি আমার ফোকাস কিওয়ার্ড হবে সেকেন্ড কোনো পোস্টে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র র্যাঙ্ক ম্যাথ কথাটা নিয়ে আমি কিন্তু ফোকাস কিওয়ার্ড দেবো না, তখন তার সঙ্গে থাকবে কি কি সেই ফোকাস কিওয়ার্ডে র্যাঙ্ক ম্যাথ কিভাবে ইনস্টল করবেন। তাহলে দুটো আলাদা আলাদা জিনিস হবে, এখন সর্বোচ্চ স্কোর আর তখন র্যাঙ্ক ম্যাথ কিভাবে ইনস্টল করবেন। তো এই দুটো সেই জন্য লং টেল কিওয়ার্ডে কাজ করতে হয়। আর গুগলও চাই যে আপনি লং টেল কিওয়ার্ডে কাজ করুন, কারণ শর্ট টেল কিওয়ার্ডে তো আপনার বারবার ওরকমভাবে বারবার কিন্তু একই কিওয়ার্ডে আপনার কিন্তু পোস্টগুলো হতে থাকবে শর্ট টেল কিওয়ার্ডে। আর লং টেল কিওয়ার্ডে কী হবে, লং টেল কিওয়ার্ডে এরকমভাবে কন্টেন্ট অপটিমাইজ করলে এসইও, তাহলে আপনার একই জিনিস হবে না। যদি দেখে গুগল ওই একই জিনিস নিয়ে বারবার আপনি কন্টেন্টে র্যাঙ্ক করানোর চেষ্টা করছেন, তাহলে গুগলেরও একটু হয় না, অনেকে আপনাকে জ্বালায়, বারবার একই কথা বলে, বারবার একই জিনিস নিয়ে ঘ্যান ঘ্যান করে, তো তাদেরকে কিন্তু আপনি অ্যাভয়েড করে চলেন। তো ঠিক সেরকম গুগলও কিন্তু আপনাকে অ্যাভয়েড করা শুরু করে দেবে। ওই জন্য লং টেল কিওয়ার্ডে কাজ করলে ওগুলোর থেকে এড়ানো যায়, ঠিক আছে? তো এখানে সেই কারণেই কিন্তু এটা দেওয়া রয়েছে, একই কিওয়ার্ড বারবার দ্বিতীয় কোনো পোস্টে আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। তো সেটা অ্যাভয়েড করার জন্য আমাদের কি করতে হবে, লং টেল কিওয়ার্ডে কাজ করতে হবে। বোঝা গেছে এই বিষয়টা? ওকে, ভেরি গুড। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ইউজ কন্টেন্ট এআই। এখানে বলছে কন্টেন্ট এআই ইউজ করুন আপনার পোস্টটাকে অপটিমাইজ করার জন্য। এই যে ফিচারটা, এই ফিচারটা সম্পূর্ণ র্যাঙ্ক ম্যাথের এক্সটার্নাল ফিচার্স, ঠিক আছে? র্যাঙ্ক ম্যাথের এটা এক্সটার্নাল ফিচার্স। এটা করলেই যে আমাদের এসইও কমপ্লিট হয়ে যাবে এমন কোনো বিষয় না। এটা না করলেও এসইওতে কোনো খামতি থাকবে এটাও কোনো বিষয় না। আমরা যদি এক্সটার্নালি ভালোভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি তাহলে এটার কোনো প্রয়োজন নেই। আর কিওয়ার্ড রিসার্চ তো আপনারা আলাদাভাবে শিখবেনই, ওকে? সেই কিওয়ার্ড রিসার্চ করে আমরা কিওয়ার্ড পেয়ে যাব, সেই সব কিওয়ার্ডগুলো আমাদের কন্টেন্টের মধ্যে রাখবো। তো সেক্ষেত্রে এটার আমার কোনো প্রয়োজন নেই। যদি আপনি এটা ব্যবহার করেন, তাতে আপনি এখন হয়তো স্কোরটা এখানে দেখতে পারবেন যে আপনার বেশি হচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা আপনাকে আর ফ্রি ব্যবহার করতে দেবে না। তো যে জিনিস আমি সবসময় ফ্রিতে ব্যবহার করতে পারবো না, সেই জিনিসের আমি কিন্তু অভ্যাস রাখবো না। তো এটা আপনারা ব্যবহার নাও করতে পারেন, আমি বলবো যে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, ওকে? বিষয়টা হলো এই। তো এখানে রেড ক্রস থাকলে কোনো সমস্যা নেই। বোঝা গেছে? কন্টেন্ট এআইটা, কন্টেন্ট এআই বেসিক্যালি এআই রিলেটেড আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করে। সেই কিওয়ার্ডগুলো আপনি যদি কিওয়ার্ড রিসার্চ ঠিকঠাকভাবে শিখে থাকেন, তাহলে আপনার এই কন্টেন্ট এআই এর কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি মনে করেন যে এটা আমি ইউজ করব, তাহলে করুন, কিন্তু এটার একবার অভ্যাসে পরিণত হলে আপনার কিন্তু পয়সা খরচ হবে বস। ওকে, কিওয়ার্ড রিসার্চে অবশ্যই ইন্টারেস্টেড অনেকেই, তবে কিওয়ার্ড রিসার্চটা অবশ্যই আপনারাও শিখতে পারবেন। এবারে দেখুন টাইটেল রিডিবিলিটি। টাইটেল রিডিবিলিটির পার্টটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? এই পার্টে কিন্তু সমস্ত ভজঘট ব্যাপার একটা রয়েছে, সেই ভজঘট ব্যাপারটা আমাদেরকে কিন্তু ক্লিয়ার হতে হবে সবার আগে, ঠিক আছে? এইখানে কিন্তু অনেকেই আটকে যায়। তো অনেকেই আটকে যায়
তার প্রধান কারণ হচ্ছে তাদের লক্ষ্য থাকে আমি স্কোরটাকে বাড়াবো। স্কোরটাকে বাড়াতে গিয়ে কিন্তু এখানে আপনি আটকে থাকেন। আপনার পোস্ট এখনই পাবলিশ হয়ে যাওয়ার কথা ছিল, সেই পোস্টটা কিন্তু এখনই পাবলিশ হয়ে যায় না, আপনি এখানেই বসে থাকেন। কারণ এখানে বসে থাকেন কেন? কারণ আপনি চান যে এগুলো গ্রিন টিক হোক, আমার স্কোরটা বাড়ুক, ঠিক আছে? তো এখানে যে সবসময় আমাদের গ্রিন টিক হবে সেটা কিন্তু বিষয় না। আপনার বাংলা যদি কন্টেন্ট হয়, আপনার এগুলোতে কখনোই গ্রিন টিক আসবে না। কারণ র্যাঙ্ক ম্যাথ ইংরেজি ছাড়া বাংলা সেরকম একটা ভালো বোঝে না। আপনি যে আপনার কন্টেন্টের টাইটেলে যে বিষয়গুলো লিখছেন তার যে কি অর্থ, বাংলাতে যা কিছু লিখছেন, যেমন সর্বোচ্চ, ঠিক আছে, এই যে ওয়ার্ড সর্বোচ্চ, উপায়, সহজ, হ্যাঁ, এর অর্থ র্যাঙ্ক ম্যাথ বোঝে না। এর অর্থ র্যাঙ্ক ম্যাথ বোঝে না। ওকে, যারা ইংলিশে করছে, ইংলিশে করলে তাদের অর্থ র্যাঙ্ক ম্যাথ বুঝতে পারে, আর সেই অনুযায়ী এখানে কিন্তু গ্রিন টিক হয়। প্রথমে এটা ভালো করে সবার কাছে আমি বলে দিলাম। তো যারা দেখবেন যে আপনি বাংলাতে কাজ করছেন, তাদের এখানে যদি রেড ক্রস থাকে তাহলে কোনো সমস্যা নেই। যারা ইংলিশে কাজ করছেন তারা একটু আধটু এই বিষয়ে খেয়াল রাখতে পারেন। তবে বাংলা হোক কিংবা ইংরাজি, আমাদের এখানে কিভাবেই এই বিষয়গুলো গ্রিন টিক হয় জেনে রাখা তো প্রয়োজন, আর শিখে নিতে হবে, ঠিক আছে? যাতে করে বাংলাতে আপনি এখানে যা কিছু লিখছেন, টাইটেল দিচ্ছেন, সেটাও যেন গুগল কিন্তু বোঝে, আবার বাংলা ইংরেজি সবই বোঝে, সেটা যেন গুগল অন্তত ঠিকঠাক আর কি বোঝে। গুগল আপনি বাংলাতে দিলেও বোঝে যে এটার আসলে কি বোঝাতে চাইছে, এটার মানে কি, সহজ মানেটা কি, সর্বোচ্চ মানে কি, এসব কিন্তু গুগল বোঝে, কিন্তু র্যাঙ্ক ম্যাথ বোঝে না জাস্ট। তো র্যাঙ্ক ম্যাথের এখানে স্কোর নিয়ে পড়লে আমাদের কিন্তু হবে না, গুগলকে আমাদের বোঝাতে পারলেই কিন্তু হবে। গুগলের সাথে সাথে যারা ভিউয়ার, যারা ভিজিটর, তারা দেখে পড়ে বুঝতে পারলেই কিন্তু হবে, ঠিক আছে? তো এখানে র্যাঙ্ক ম্যাথের বোঝানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও আমি বুঝিয়ে দিচ্ছি এই বিষয়টাকে বা এই সেন্টেন্সগুলোকে ইংরেজি করে, ঠিক আছে? তো প্রথম দিনে আমি বলেছিলাম এখানে কি আছে কি না আছে সেটা কিন্তু কোনো ম্যাটার করে না, আমাদের এডিট স্নিপেটে যেটা আমরা লিখব সেটা কিন্তু হিসেবে রাখবে র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে? তো দেখুন, এই যে আমাদের যে টাইটেলটা, এই টাইটেলটা যদি আমরা ইংরাজি করার চেষ্টা করি তাহলে আমাদের কি দাঁড়ায়, মোটামুটি এখানে এই টাইটেলটা দাঁড়ায় এই, ঠিক আছে? আমি ইংলিশটা বসিয়ে আপনাদের একবার দেখাচ্ছি বিষয়টা আসলে কি হচ্ছে। এখানে ভালো করে আগে দেখে নিন, এখানে আমার কিন্তু তিনটে রেড ক্রস রয়েছে, ঠিক আছে? প্রথমটাতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ফোকাস কিওয়ার্ড, আমি এসইও টাইটেলে ব্যবহার করেছি, কিন্তু আমি করেছি র্যাঙ্ক ম্যাথটা আমার ফোকাস কিওয়ার্ডে আছে, এর জন্য গ্রিন টিক হচ্ছে, কিন্তু বাদ বাকিগুলো হয়নি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা এই একই বিষয়টাকে ইংরেজিতে ট্রান্সলেট করে আমি যদি বসাই র্যাঙ্ক ম্যাথের এখানে, তাহলে এবার আমাদের স্কোরটা দেখবো যে কি হলো। টাইটেল রিডেবিলিটিতে দেখুন, এবারে আমাদের স্কোর কিন্তু দুটোতে গ্রিন দেখাচ্ছে, প্রথমটাতে আবার হেঁটে গেছে, প্রথমটা আমরা ঠিক করে নিতে পারবো, কারণ এখানে র্যাঙ্ক ম্যাথ কথাটা হয়তোবা অনেক পরে হয়ে গেছে, ঠিক আছে? না, হ্যাঁ, পরেই হয়ে গেছে, সরি। ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার দ্য বিগিনিং অফ দ্য এসইও টাইটেল। এই যে আমাদের এসইও টাইটেলটা দিচ্ছি না, এই টাইটেলের প্রথম দিকে ফোকাস কিওয়ার্ড রাখতে হয় অ্যাকচুয়ালি, আর এখানে হচ্ছে শেষে। তো আপনাদের বুঝতে আমি এটা এখান থেকে কেটে প্রথমের দিকে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে লাইনটা একটু অন্যরকম হয়ে যাবে, তবু আমি এখানে দিয়ে বসিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে বসানোর সাথে সাথে দেখুন জাস্ট কি হয় সেটা দেখুন, এখানে কিন্তু তিনটে গ্রিন টিক হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা এই বিষয়গুলো ইংরাজি থেকে বুঝে নিই যে কি হচ্ছে। প্রথমটাতে বুঝলেন যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা, সেই ফোকাস কিওয়ার্ডটা টাইটেলের শুরুর দিকে বসাতে হয়, বাংলা থেকে ইংলিশ করলেই সেটা শেষের দিকে চলে যায়। যখন আমি ইংরাজি লিখবো, যারা ইংরেজিতে করবেন তারা চেষ্টা করবেন শুরুর দিকে বসানোর, এখানে কিন্তু বসানো যায়। কিভাবে বসানো যায় সেটা আমি দেখাই, এই আমার এই কন্টেন্টটাই যদি হয়, ঠিক আছে? আমি প্রথমে র্যাঙ্ক ম্যাথ লিখবো, র্যাঙ্ক ম্যাথ লিখে একটা কমা দিয়ে দেবো, ঠিক আছে? এবারে দাটা হাঁটিয়ে দেবো, তো র্যাঙ্ক ম্যাথ দিয়ে কমা দিলাম, তারপরে দিলাম যে ইজি ওয়ে টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট এসইও স্কোর, ঠিক আছে? এই পর্যন্ত রাখলাম।
তাহলে আমার বোঝা হয়ে গেল যে এখানে কি বোঝাতে চাইছি আমি। বুঝতে পারলেন তো? র্যাঙ্ক ম্যাথ ইজি ওয়ে টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট স্কোর, এসইও স্কোর। তো এইভাবে কিন্তু টাইটেল একটু আধটু ঘুরিয়ে লিখলে আমাদের টাইটেলের প্রথম দিকে ফোকাস কিওয়ার্ড রাখা কোনো ব্যাপার না। যাই হোক, এখানে ফোকাস কিওয়ার্ড প্রথমের দিকে রেখে আমার তো টাইটেল রিডেবিলিটিটা কমপ্লিট হয়ে গেল প্রথমটা, কিন্তু আর বাকিগুলো কিভাবে কমপ্লিট হলো সেটা আমরা জানবো। ঠিক আছে, বাকিগুলোর মধ্যে দ্বিতীয়টা রয়েছে কি, আমাদের যে টাইটেল রয়েছে সেই টাইটেলের মধ্যে আমাদের পজিটিভ অর নেগেটিভ যে কোনো একটা সেন্টিমেন্ট ওয়ার্ড আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের এটা গ্রিন টিক হয়ে যাবে। পজিটিভ আর নেগেটিভ সেন্টিমেন্ট ওয়ার্ডটা আসলে কি, সেই জন্য আমাদের সেটা আগে জানা প্রয়োজন। পজিটিভ মানে বাংলাতে আপনারা বোঝেন, নেগেটিভ মানে কি সেটা আপনারা বাংলাতে বোঝেন, কিন্তু এই সেন্টিমেন্ট ওয়ার্ড সেটা আমাদের একটু জেনে রাখা উচিত। সেন্টিমেন্ট ওয়ার্ড, ঠিক আছে, যেই ধরনের শব্দগুলো আমাদের মনের আবেগ ছুঁয়ে যায়, ঠিক আছে, সেন্টিমেন্ট। আবেগ ছোঁয়া বলতে হতে পারে কেউ আপনাকে ভালো কথা বলেছে, আপনার ভালো লেগেছে, কেউ আপনার প্রশংসা করেছে, আপনার ভালো লেগেছে, ঠিক আছে, সেই সেন্টিমেন্টে আপনাদের খুব ভালো লাগছে। আবার অনেক কথা হয় কিন্তু সেন্টিমেন্টে আঘাতও করে, তাই না? কেউ ধরো কাউকে গালি দিল, তার সেন্টিমেন্টে আঘাত করা হবে, খারাপ কথা বললো, তো সেই খারাপ কথা বলা বা খারাপভাবে আঘাত করাকে নেগেটিভ সেন্টিমেন্টের দিকে আমরা ধরে নেব। আর যদি ভালো কিছু হয় সেক্ষেত্রে আমাদের পজিটিভ সেন্টিমেন্টের দিকে ধরে নেব। এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে, ভালো মন্দ, ঠিক আছে, এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো যদি আমাদের কন্টেন্টে ব্যবহার করে থাকি, সেই কারণে সেটা হয়ে যাবে নেগেটিভ পজিটিভ ওয়ার্ড ব্যবহার করা আমাদের এসইওতে, কন্টেন্টের এসইওতে হয়ে যাবে। যেমন দেখুন এখানে ইজি ওয়ে, ঠিক আছে, ইজি ওয়ে রয়েছে, টু ইজি ওয়ে টু অ্যাচিভ, ঠিক আছে। এই ইজি ওয়েটা যদি আমরা বাদ দিই এখান থেকে, তাহলে আমরা দেখে নিই কোনটা বাদ যাচ্ছে এখান দিয়ে। দেখুন পজিটিভ আর নেগেটিভ সেন্টিমেন্ট দুটোর মধ্যে একটা হয়নি, সেই জন্য এখানে ক্রস চিহ্ন চলে এসছে, ঠিক আছে। এরকম পজিটিভ আর নেগেটিভ সেন্টিমেন্ট আমাদের কিওয়ার্ডে বা আমাদের কন্টেন্টের টাইটেলে থাকা প্রয়োজন রয়েছে। যেমনটা আমি যদি বাংলায় বলি, এবার দেখুন বাজে, আমরা কি ডিলিট করেছিলাম ওখান থেকে, ইজি ওয়ে। ইজি ওয়ে মানে বাংলাতে সহজ উপায়। তো বাংলাতে যখন আমি কন্টেন্টের টাইটেল লিখছি সহজ উপায় তাতে যখন রাখছি, তার মানে কি এটাও একটা পজিটিভ সেন্টিমেন্টের একটা ওয়ার্ড। কিন্তু সেই যে ওয়ার্ডটা বাংলাতে আমরা রেখেছিলাম সেটা শুধুমাত্র র্যাঙ্ক ম্যাথ বোঝেনি। বাংলাতে যদি আমরা সহজ উপায় রাখি তাহলেও কিন্তু গুগল সেটা বুঝতে পারবে, মিনস এটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে। বোঝা গেল? এটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে। তো বাংলাতে যারা করছেন তাদের যদি ক্রস চিহ্ন থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমাদেরকে টাইটেলে লেখার সময় আমাদের এই ধরনের ওয়ার্ড কিছু টাইটেলে রাখতে হবে, সহজ উপায়। এই ধরনের ওয়ার্ডের লিস্টও আমি আপনাদের ইংলিশের লিস্টগুলো দিয়ে দেবো, সেখান থেকে বাংলাগুলোও আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো এইরকম ভাবে কন্টেন্টের টাইটেলে আমরা কিন্তু এই ধরনের শব্দগুলো রাখবো, ঠিক আছে। যেমন র্যাঙ্ক ম্যাথে সর্বোচ্চ এসইও স্কোর অর্জনের সহজ উপায়, এই সহজ উপায়টা কিন্তু এর আগেও আমরা কন্টেন্ট লিখছিলাম কিংবা এসইও করছিলাম, কিন্তু এই সহজ উপায় এই কথাটা যে কেন রেখেছি আমি, এর কারণটা তাহলে এখন বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? তো প্রত্যেক জায়গাতে আপনাদেরও যে ওরকম সহজ উপায় হিসেবে লিখতে হবে তেমনটা নয়। আপনারা কি করবেন সেটা আমি দেখিয়ে দেবো। এবারে দেখুন আর একটা দেখে নিই, আর একটা বিষয় দেখে নিই, যে বিষয়টা হচ্ছে এখানে বলছে যে হুডরে টাইটেল কন্টেন্টে আপনি পাওয়ার ওয়ার্ড ব্যবহার করেছেন। পাওয়ার ওয়ার্ড বলতে কি বোঝায়? পাওয়ার ওয়ার্ড বলতে আমাদের যেসব ওয়ার্ডগুলো, ঠিক আছে, যেসব ওয়ার্ডগুলোকে একটা পাওয়ার বোঝায়, যেমন এখানে দেখুন হাইয়েস্ট, হাইয়েস্ট, লংগেস্ট, কিংবা বলা যেতে পারে ভেরি গুড, কিংবা বলা যেতে পারে এই ধরনের যে পাওয়ার ওয়ার্ডগুলো, ঠিক আছে, পাওয়ার ওয়ার্ড বলতে যেগুলোকে খুব গভীরভাবে বলা হচ্ছে বা ফোর্সফুলি যে ওয়ার্ডগুলো
যে ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা সেই সেন্টেন্সকে একটা মানে কি বলবো ফোর্সফুলি কোনো একটা বিষয়কে আমরা কোনো একটা ছোট্ট বিষয়কে একটু বড় করে বোঝানোর চেষ্টা করছি। এখানে শুধুমাত্র হাইয়েস্ট লিখতে মানে আমরা লিখতে পারতাম যে এসইউ স্কোর বাড়ানো যায়, কিন্তু আমরা তার সঙ্গে আবার কি লিখছি, হাইয়েস্ট এসইউ স্কোর কিভাবে করা যায়, সর্বোচ্চ এসইউ স্কোর। ঠিক আছে, যেমনটা দেখুন এখান থেকে যদি আমি হাইয়েস্টটা তুলে দিই, হাইয়েস্টটা তুলে দিলে আমাদের কিন্তু এখানে একটা পাওয়ার ওয়ার্ড তবুও থেকে যাচ্ছে হাইয়েস্ট বাদেও, সেটাও আমরা খুঁজবো কি জিনিস। সেটা সেটা হতে পারে এখানে স্কোর, অ্যাচিভ হতে পারে, অ্যাচিভ, হ্যাঁ অ্যাচিভ, হ্যাঁ অ্যাচিভ দেখুন পাওয়ার ওয়ার্ডের মধ্যে পড়ছে। ঠিক আছে, পাওয়ার ওয়ার্ডের মধ্যে অ্যাচিভও পড়লো, তাহলে এই যে অ্যাচিভ করা, তারপরে হাইয়েস্ট স্কোর, মানে শুধু স্কোরটা বাদ দেবো, হাইয়েস্ট, এই ধরনের যে ওয়ার্ডগুলো, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু, এই শব্দগুলো কিন্তু পড়ছে কিসের মধ্যে, পাওয়ার ওয়ার্ডের মধ্যে। তো এই যে সর্বোচ্চ, যেটা আমরা একটু আগে ডিলিট করে দেখলাম যে সর্বোচ্চ, এই সর্বোচ্চটা কিন্তু আমাদের এখানে পাওয়ার ওয়ার্ড। ঠিক আছে, তো বাংলা আমার যেমন টাইটেল আছে তেমন থাকলে কিন্তু আমার এখানে সব রেড ক্রসই দেখাবে, কিন্তু সেই জন্যে এটা র্যাঙ্ক ম্যাথ বুঝতে পারবে না, কিন্তু গুগল ঠিকই বুঝে নেবে। বোঝা গেল? তো এই রকম ভাবে টাইটেল আমাদের বানানো শিখতে হবে। আমরা দেখুন আবারও যদি সেই ইংলিশ টাইটেলের পুরোটা আমি দেখি, সরি, এটা ছিল বাংলারটা, বাংলাটাতে আমাদের দেখুন পুরো সবগুলো রেড ক্রস। আমরা যদি ইংলিশটা নিয়ে আসি, ইংলিশের সেকশনটা আমরা এখানে যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে কি দেখলাম, সরি পার্মালিঙ্কে দিয়ে দিচ্ছি কেন, এখানে দেখবো যে র্যাঙ্ক ম্যাথটাকে যদি আমি প্রথমে রাখি, আমি এখন শর্টকাটের জন্য প্রথমে সরাসরি বসিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে সব গ্রিন টিক, এখানে সব গ্রিন টিক হলো। ওকে, এই গ্রিন টিক হয়ে গেল, এখানে 3টে পাওয়ার ওয়ার্ড ব্যবহার হয়েছে। কিন্তু বাংলাতে যখন আমরা করব পুরোপুরি বাংলাটাই রাখবো, কোনো নড়চড় করব না, ভালো করে এগুলো বলে দিচ্ছি। আবারও দেখুন আমাদের বাংলাটা বাংলায় থাকবে, এখানে রেড ক্রস থাকলে রেড ক্রসই থাকবে, কোনো কিছু করার দরকার নেই। বোঝা গেল? আপনারা কিভাবে বুঝবেন যে আমি বাংলায় যেটা করেছি, বাংলায় যেটা লিখেছি সেটা আদৌ ইংলিশে এখানে মানে এখানকার যে বিষয়গুলো সেগুলো ফুলফিল করছে কিনা? ঠিক আমার মতোই আপনার এই টাইটেলটা, বাংলা টাইটেলটা আপনি এরকমভাবে ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট করা ওয়ার্ডগুলোকে আপনি কপি করে নিয়ে এসে ঠিক আমার মতোই এখানেও আপনি ইংলিশটা বসিয়ে দেখবেন। ইংলিশটা বসিয়ে যদি দেখেন যে আমার এখানে সবগুলো গ্রিন টিক চলে আসছে, তাহলে মনে করবেন আপনার বাংলাটাও ভালো। ঠিক আছে, আপনার বাংলাটাও ভালো, বাংলা টাইটেলটাও ঠিক আছে। বাংলা টাইটেলটা ট্রান্সলেট করলে তার মিনিং একই থাকবে, সেই মিনিং একই রেখে যদি আমরা ওখানে পাতিয়ে দেখি এডিট স্নিপিটে, তাহলে যদি দেখি আমার টাইটেল রিডিবিলিটি সবগুলো গ্রিন টিক হয়ে গেছে, তাহলে বুঝবেন বাংলাটাও ভালো। আবারও কি করবেন, আবারও বাংলাটা নিয়ে এই এডিট স্নিপিটের এখানে বসিয়ে দেবেন। বোঝা গেছে কি করতে হবে? বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট আরেকটা টপিকে চলে যাই। আরেকটা টপিক কিন্তু ওই সিমিলারলি ওই আমাদের টাইটেল নিয়েই। ঠিক আছে, টাইটেলে আমাদের বলছে আপনার টাইটেলে একটাও নাম্বার ব্যবহার করা হয়নি। দেখো দেখি কাণ্ড, আমি এখানে লিখবো আমার মতো করে, আবার নাম্বারও যুক্ত হবে। নাম্বার মানে কি, 1 2 3 4 5 6 7 8 থেকে 100 পর্যন্ত, 1000 পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে। ঠিক আছে, সেটা সংখ্যা। টাইটেলে নাকি আবার সংখ্যাও বসাতে হয়। হ্যাঁ, টাইটেলে আমাদের সংখ্যা বসালে সেটা এসইওতে, সেটা র্যাঙ্ক করতেও একটু কিছুটা সুবিধা হয়। তাই বলে এমন না যে আমার টাইটেলে এখানে নাম্বার বসানো যায় না, আমি তবুও নাম্বার বসাচ্ছি, তেমনটা করতে যাবেন না। ঠিক আছে, টাইটেলে আমাদের নাম্বার বসাতে হয় ঠিকই, কিন্তু প্রয়োজন অনুসারে। সেটা কেমন প্রয়োজন হতে পারে দেখা যাচ্ছে, আমি এখানে জাস্ট লিখে দেখাচ্ছি যে দেখা যাচ্ছে কোনো একটা বিষয়, সেই বিষয়ের সাল প্রয়োজন। তো আপনি দিলেন 2024, ঠিক আছে, 2024 দিলাম, 2024 সেটা সাল প্রয়োজন। সেক্ষেত্রে দেখুন এখানে নাম্বার ব্যবহার হয়ে গেছে, একদম শেষেরটা দেখুন, হ্যাঁ টাইটেল রিডেবিলিটির একদম শেষেরটা বলছে ইউ আর ইউজিং নাম্বার ইন দ্য এসইও টাইটেল।
আপনি টাইটেলে নাম্বার ব্যবহার করেছেন, তো প্রয়োজনে আমরা সাল ব্যবহার করতে পারি। আবার আমাদের এই কন্টেন্টে কি ব্যবহার করা যায়, এখানে দেখা যাচ্ছে যে র্যাঙ্ক ম্যাথে সর্বোচ্চ এসইও স্কোর অর্জনের সহজ উপায়। ঠিক আছে, এখানে আমি যদি দেখি আমার 88 হচ্ছে, 100-তে 100। আমি এক কাজ করি, আমার কন্টেন্টটা পড়ে যাতে মানুষের আরো আকর্ষণ লাগে, সর্বোচ্চ 100 এখানে লিখে দিই। ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথে সর্বোচ্চ 100 স্কোর অর্জনের সহজ উপায়। আমি যদি এখানে 100 দিই, তাহলে মানুষ বুঝবে যে 100 স্কোর অর্জন করার জন্য এখানে লিখে রেখেছে, তার মানে আমি এখানে ক্লিক করে যাই এবং পড়ি সেই বিষয়টা, তাহলে আমি ভালো সেই বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবো কিভাবে 100 করা যায়। তাহলে দেখুন, এই যে ক্যাচি করছি মানুষকে, ঠিক আছে, মানুষকে টেনে নিয়ে আসছি, এই টেনে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু সালটা প্রয়োজন। কিভাবে সাল প্রয়োজন, সালের কথা যে আগে বললাম, মানুষ চায় সবসময় আপগ্রেডেড কোনো একটা তথ্য দেখতে। ঠিক আছে, যেটা রিসেন্ট। তো আমি যদি 2024 কোনো ক্ষেত্রে প্রয়োজনে লিখি, সেই ক্ষেত্রে 2024টা কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। অন্যান্য কন্টেন্টে যদি ওরকম পাশাপাশি যদি দেখি যে দেখা যাচ্ছে 2020-র কোনো একটা পোস্ট, তার থেকে যদি দেখি 2024-এর একটা পোস্ট, আমরা কোনটাতে যাব? 2024-এরটাই যাব। আর এখানে দেখুন, এখানে 100 স্কোরের কথা বলেছি, তাহলেও কিন্তু মানুষের একটা দৃষ্টি আকর্ষণ করবে যে হ্যাঁ, এখানে 100 স্কোর করা যায়, বা 100 স্কোর করার সহজ উপায়গুলো এখানে লিখে দেওয়া আছে, আমি তাড়াতাড়ি ক্লিক করে এখানে যাই। ঠিক আছে, এই যে প্রয়োজন অনুযায়ী আমরা এটা বসাবো, প্রয়োজন না থাকলে কিন্তু বসাবো না। এই যে নাম্বারটা বসালাম, ঠিক আছে, এই প্রয়োজনটা মেটালাম, সেই ক্ষেত্রেই আমি কিন্তু এখানে আমার একটা গ্রিন টিক পেয়ে গেলাম। বোঝা গেছে এই পর্যন্ত নাম্বারের ব্যাপারটা? নাম্বারের বস কিন্তু খেলা চলে, জানেন তো, নাম্বারের খেলা চলে। নাম্বারের খেলা দেখা যাচ্ছে যে আমি একটা সার্চ করছি, যেমন প্রেমের কবিতা। না, প্রেমের কবিতা সার্চ করা যাবে না, অনেকেরই এখানে বয়স খুবই অল্প। মর্নিং মেসেজ, এখানে আমি গুড মর্নিং লিখে দিলাম, গুড মর্নিং মেসেজ। ঠিক আছে, গুড মর্নিং মেসেজ যেই লিখলাম, দেখুন কি রেজাল্ট আসছে। লেটেস্ট 300+ গুড মর্নিং মেসেজ এখানে পাওয়া যাবে 2024, একদম আপডেটেড। এখানে বলছে আমার কাছে 860খানা গুড মর্নিং মেসেজ আছে, এখানে বলছে আমার কাছে 100 গুড মর্নিং মেসেজ আছে 2024-এর। আমার বলছে এখানে 900 গুড মর্নিং মেসেজ আছে 2024-এর। দেখেছেন তো নাম্বারের খেলা, এখানে কার্ডটা বেশি, কার্ডটা আপগ্রেডেড 2024 সাল দিয়ে 900খানা, আবার প্রথমে যে দেখাচ্ছে তার কাছে 300খানা। ওকে, এই রকম ভাবে কিন্তু নাম্বারের খেলা চলে। ঠিক আছে, 300খানা এখানে টাইটেলে লিখেছে, আপনাকে বাস 300খানা কিন্তু এরকম মেসেজ আপনার কন্টেন্টে রাখতে হবে, তার বেশি রাখতে হবে আর কি, 300+। এবার বিষয়টা হচ্ছে, এখান থেকে দেখেই কিন্তু বোঝা যায় যে এখানে নাম্বারের একটা হুড়োহুড়ি তাড়াতাড়ি চলে, এখানে একটা নাম্বারের খেলা চলে, কে বেশি দিতে পারে, যারটা বেশি দেখবে মানুষ তারটাতে কিন্তু যাওয়ার চান্সটা বেশি থাকে। আবার দেখুন, এইখানে 300খানা দিয়েছে, আবার 2024-এর আপডেটেড, এখানে 800খানা দিয়েছে, আবার এখানে 2024-এর আপডেটেড 100খানা দিয়েছে, আবার এখানে দেখলাম 900খানা দিয়েছে, কিন্তু 2024-এরই আপডেট, কিন্তু সে আবার পিছনে পড়ে আছে। তো আপনি দিয়ে রাখাতে কোনো কিছু হয় না, আপনার দিয়ে রাখাটা, টাইটেল লেখাটা যদি মানুষের পছন্দ হয়, তারপরে মানুষ ওটাতে যখন বেশি দেওয়া শুরু করবে, তখন আপনার কন্টেন্টটা কিন্তু উপরের দিকে আসা শুরু করবে। সেই কারণেই আমরা এখানে কিন্তু লেটেস্ট দেখতে পাচ্ছি যে এখানে 300খানা থাকা সত্ত্বেও 2024 লেখা আছে, সেটা তো ঠিক, এখানেও তো 2024 লেখা আছে। হ্যাঁ, এখানে দেখুন টাইটেলটা ভালো করে বুঝবেন, এখানে গুড মর্নিং কোটস
আইডিয়া ইন 2024 এখানে নাম্বার ব্যবহার করেছে। এখানে কিন্তু লেটেস্ট কথাটা রয়েছে, লেটেস্টটা কি হতে পারে? হতে পারে একটা পজিটিভ ওয়ার্ড কিংবা পাওয়ার ওয়ার্ডের মধ্যে পড়ছে, ঠিক আছে? সেই কারণে কিন্তু টাইটেলের বেশিরভাগ অংশ কিন্তু টাইটেল রিডিবিলিটির বেশিরভাগ অংশ সে কিন্তু কভার করে ফেলছে। এবং তাছাড়াও অনেক স্কোরের দিক দিয়ে র্যাঙ্কিংয়ের অনেক কিছু কিন্তু বিষয় রয়েছে র্যাঙ্ক হওয়ার, ডোমেইন অথরিটি, তারপরে মানুষ কোনটাকে বেশি পছন্দ করছে, লেখার ধরন, ঠিক আছে? তো টাইটেলে নাম্বার বলুন কিংবা এই যে পজিটিভ নেগেটিভ ওয়ার্ড কিংবা পাওয়ার ওয়ার্ড এইসবের খুব গুরুত্ব রয়েছে ঠিকই, কিন্তু শুরুতে যদি আপনি এগুলোকে আয়ত্তে আনতে না পারেন তাহলে বুঝবেন আপনার প্র্যাকটিসের খামতি রয়েছে। প্র্যাকটিস বস আরো বেশি বেশি করতে হবে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত যে এক্সাম্পল দিয়ে দেখালাম সেগুলো আপনারা ঠিকঠাক বুঝতে পারলেন তো? তাহলে এসইও করতে গেলে আমাদের কিন্তু এগুলো টাইটেলের ক্ষেত্রে, শুধু টাইটেলের ক্ষেত্রে এতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কিন্তু এখনো এই কন্টেন্ট রিডিবিলিটির পার্ট বাকি। কন্টেন্ট রিডিবিলিটির পার্ট একদমই ইজি, আমি এটা আজকেই দেখিয়ে দিচ্ছি, এর জন্য আলাদা কিছু প্রয়োজন হবে না, ঠিক আছে? আলাদা কোনো দিনের, একদম একটু আরেকটু ধৈর্য ধরুন। অনেকেই দেখছি ক্লাস থেকে বেরিয়ে গেছেন, তো যারা বেরিয়ে গেছেন তাদের জন্য সত্যি আমার কাছে কিছু করার নেই, তারা হয়তো খুবই ব্যস্ত মানুষ, তো তাদের আমার কিছু বলার নেই এক্ষেত্রে। যাই হোক, এইটুকু দেখানো হয়ে যাবে 5 মিনিটে, সেটা আমি আর দেখিয়ে দিচ্ছি এখান থেকে। দেখুন টাইটেল রিডিবিলিটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সবগুলোই গ্রিন আছে, এখানে সবগুলোই গ্রিন আছে, কিন্তু আমার এখানে গ্রিন আছে, আমি হয়তো অনেকদিন থেকে কন্টেন্ট লিখি, জানি বুঝি, অনেক কিছু আগে থেকে গ্রিন আছে, আপনার হয়তো বা এখানে গ্রিন নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে দেখুন এখানে আপনার প্রয়োজন প্রথমটাতে যেটা টেবিল অফ কন্টেন্ট বানানো, কন্টেন্টে আমাদের, ঠিক আছে? তো তার জন্য আমরা কিন্তু প্লাগইন ইনস্টল করে নিয়েছি ইজি টেবিল অফ কন্টেন্ট। যারা এখনো ইজি টেবিল অফ কন্টেন্ট প্লাগইনটা ব্যবহার করেননি, বা এই যে বেরোতে যাচ্ছি লিভ করতে দিচ্ছে না, আমাকে সেভ ড্রাফট করতে হবে তারপরে বেরোতে হবে। হ্যাঁ, প্লাগইনসে যাবেন, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইনসে যাবেন, অ্যাড নিউ প্লাগইনসে গিয়ে সার্চ করবেন আপনারা ইজি টেবিল অফ কন্টেন্ট। ইজি টেবিল অফ কন্টেন্টটা সার্চ করে সেটাকে যেভাবে প্লাগইন ইনস্টল করতে হয়, ইনস্টল বাটনে ক্লিক করতে হয়, এখানে ইনস্টল বাটনটা আসে, ইনস্টল বাটনে ক্লিক করার পর তারপরে সেটার অ্যাক্টিভ করতে হয়, ঠিক আছে? অ্যাক্টিভ করে নিলেই কিন্তু সেটা আপনার কন্টেন্টের জন্য প্রস্তুত। এখানে আপডেটটা দিলে আমি আপডেট করে নিচ্ছি। তাহলে যে কোনো প্লাগইন ইনস্টল করতে হয়, তারপরে সেই প্লাগইনটার আবার অ্যাক্টিভও করতে হয়, একই জায়গাতে বাটনটা থাকে, প্রথমে ইনস্টল তারপরে অ্যাক্টিভ। এই ইজি টেবিল অফ কন্টেন্ট এটাকে আপনারা অবশ্যই অবশ্যই ইনস্টল করে রাখবেন। ওকে, ইনস্টল করে রাখার পর এটার কিছু সেটিংস আপনার প্রয়োজন পড়বে সেটিংস করার, ঠিক আছে? তার জন্য কি করবেন? তার জন্যে চলে যাবেন প্লাগইনসের ভিতরে, ইনস্টল করার পর সেখানে ইজি টেবিল অফ কন্টেন্টের সেটিংসে যাবেন। ইজি টেবিল অফ কন্টেন্টের সেটিংসে গিয়ে এখানে দেখবেন পেজ করা রয়েছে আর এখানেও পেজ করা রয়েছে, এরকম থাকবে আর কি, দুটোতেই পেজ পেজ করা, দুটোতেই এরকম পেজ করা আছে, পোস্ট পেজ পোস্ট পেজ। এগুলোকে আপনারা শুধুমাত্র পোস্ট হিসেবেই রাখবেন, পেজের যে টিকটা সেটা আনটিক করে দেবেন। এই দুটো অপশন আনটিক করে একদম সবার নিচে চলে আসবেন, সবার নিচে চলে আসবেন, নিচে এসে এখানে সেভ চেঞ্জেস, ইনস্টল আর অ্যাক্টিভ করার পর কি কাজ? এখানে থাকবে পেজেও টিক করা, এরকম পেজেও টিক করা থাকবে। সেটা কোথায় পাবো আমরা? সেটা পাবো আমরা এই প্লাগইনসের মধ্যে গিয়ে ইজি টেবিল অফ কন্টেন্টের প্লাগইনসের এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর দেখবো যে এখানে পেজগুলোকেও টিক করা রয়েছে, এগুলোকে আনটিক করা থাকবে। যদি আপনাদের আনটিক করা থাকে, এর আগের দিন সৌভিকবাবু দেখিয়েছিলেন, তো আপনাদের আর কোনো কাজ নেই, এখান থেকে পেজগুলোকে আনটিক করে দেবো। আনটিক করে দিয়ে
আমাদের একদম সবার শেষে নিচে চলে আসতে হবে, স্ক্রল করতে করতে এক দৌড়ে নিচে এসে এখানে আমাদের সেভ চেঞ্জেস করে দিতে হবে। সেভ চেঞ্জেস করলেই আমার আর সারা জীবনে সারা বছরে আমার আর এই টেবিল অফ কন্টেন্টের কোনো কাজ নেই। এই টেবিল অফ কন্টেন্ট যদি আপনার এইরকম ভাবে সেট আপ করা থাকে ইনস্টলের পর, তাহলে আপনার পোস্টের মধ্যেও আপনি যখন কন্টেন্টটা লিখবেন এবং এসইও করবেন, এসইও করার ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাডিশনাল এসইওতে প্রথমটা গ্রিন টিক হয়ে যাবে। এটুকু সবার বোঝা গেছে? কমপ্লিট সবার? হ্যাঁ, এটা করিয়েছেন, অনেকের করা নেই, সেজন্য দেখিয়ে দিলাম। আচ্ছা, রিপিটের কথা বলছেন, ইজি টেবিল অফ কন্টেন্ট। হ্যাঁ, ওই দেখুন যেটা আমি এইমাত্র দিলাম, ওটা প্লাগইনস এর মধ্যে গিয়ে প্রথমে অ্যাড নিউ প্লাগইনস করে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ইনস্টল করার পর অ্যাক্টিভ বাটন দেবে, অ্যাক্টিভ করবেন। তারপরে ওই প্লাগইনের সেটিংসে যাবেন, পেজগুলোকে অফ করে একদম এক দৌড়ে নিচে চলে গিয়ে সেভ চেঞ্জেস করে দিলেই যথেষ্ট। ঠিক আছে, যদিও বেঁধে যায় তাহলে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, আমি দেখিয়ে দেব। এবারে দেখুন, ইজি টেবিল অফ কন্টেন্টের জন্য আমার এটা টিক দিয়ে দিল। তো এই ইজি টেবিল অফ কন্টেন্টটা আমরা কেন ব্যবহার করলাম সেটা একটু দেখে নিই। আমাদের পোস্টটা যখন ভিউ করব বা ভিউয়াররা যখন দেখবে, এখনো তো পাবলিশ করা হয়নি, তখন তারা দেখতে পারবে এরকম টেবিল অফ কন্টেন্ট। ঠিক আছে, এটা ভিউয়াররা তাদের ইচ্ছা মতো বন্ধও করে রাখতে পারে, খুলেও রাখতে পারে। এখানে ইজি টেবিল অফ কন্টেন্ট থাকলে কি হয়, আমরা যেসব বিষয় সম্বন্ধিত হেডিংস বানিয়েছি, মানে সেই সব বিষয় যেগুলো হেডিং বানিয়েছি সেগুলো সম্বন্ধে আমরা লিখেওছি, সেই বিষয় সম্বন্ধে লিখেছি, সেগুলো ডিসক্রাইব করেছি। তো ভিউয়ারের সুবিধা হবে যে এখানে কি কি বিষয় সম্বন্ধে আলোচনা হয়েছে সেটা এক নজরে দেখে নেওয়া, এবং তার সাথে সাথে সে যদি মনে করে যে আমার এই জায়গাটা প্রয়োজন, এখান থেকে আমি দেখব, এখানে ক্লিক করলেই একবারে নিয়ে সেখানে চলে আসবে। ঠিক আছে, এই সুবিধাটা ভিউয়াররা পাবে। আর এই সুবিধা গুগল এসইওতে রেকমেন্ড করছে কেন, বা র্যাঙ্ক ম্যাথ এসইওতে রেকমেন্ড করছে কেন? এটা গুগলও রেকমেন্ড করে অ্যাকচুয়ালি। র্যাঙ্ক ম্যাথ এটাকে কিংবা গুগল এটাকে বলছে রাখার কারণ আমাদের ভিউয়ারদের সবসময় গুগল কি করেছে, পুরো একদম বাচ্চার মতো যত্ন করে রেখেছে, তার কোনো অসুবিধা যেন না হয়। ঠিক আছে, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখতে হবে। তো নির্দেশ রয়েছে যে আমাদের কন্টেন্টেও কিন্তু এরকম টেবিল অফ কন্টেন্ট রাখতে হবে। তো সে কারণে আমাদের রাখতে হবে। সার্চ ইঞ্জিন আবার আর ক্ষেত্রে যখন সার্চ ইঞ্জিন বা আমরা কোনো একটা পোস্ট ইন্ডেক্স করব, ইন্ডেক্স করার ক্ষেত্রে গুগলকে আমাদের পোস্টটা ইন্ডেক্স করার ক্ষেত্রেও কিন্তু এই টেবিল অফ কন্টেন্টের জন্য সুবিধা হবে। কোন কোন বিষয়, ঠিক আছে, কোন কোন বিষয়গুলো সম্বন্ধে আমরা লিখেছি সেটা গুগলকেও তো জানতে হবে, সেগুলো সে অনায়াসে এখান থেকে খুব সহজে পেয়ে যাবে। ঠিক আছে, দুদিক থেকেই কিন্তু খুবই প্রয়োজনীয়, সেই জন্য আমাদের এটা রাখতেই হবে। এবারে দেখুন বিষয়টা, ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ। হ্যাঁ, এইখানে অনেকের রেড করার চলে আসে। এখানে বলছে আমি শর্ট প্যারাগ্রাফ ইউজ করেছি। এই যে প্যারাগ্রাফ দেখছেন না, এই প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ, এই দুটো প্যারাগ্রাফের মাঝখানে আমি কি করেছি, ভাগ করে দিয়েছি। ওকে, এখানে যদি আমার, আচ্ছা এরকম একটা বড় প্যারাগ্রাফ নিই, এখানে দেখুন অনেকটা বড় আছে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যখন আমি লিখছি, সে লেখার সময়ে আমার লেখাটা যেন শর্ট প্যারাগ্রাফে থাকে। যদি আপনার শর্ট প্যারাগ্রাফে না থাকে তাহলে কিন্তু এখানে রেড করা চলে আসবে। কেন, সেটা কি কারণে দেখে নিন। এখানে আমি গায়ে মিশিয়ে দিচ্ছি, গায়ে মিশিয়ে দিচ্ছি, আমি গায়ে মিশিয়ে দিলাম। দেখুন এখানে কি হচ্ছে, এখনো তত বড় হয়নি, অনেকে আর কি অনেক বড় করে ফেলে। আমি এখান থেকেও কিছু কপি করে ওখানে নিয়ে বসিয়ে দিচ্ছি। এই দেখুন অলরেডি প্যারাগ্রাফ লং হয়ে গেছে। আপনি বড় প্যারাগ্রাফ ইউজ করে ফেলেছেন। দেখুন এই যে আমার শর্ট করে লেখা, ঠিক আছে, এই শর্ট করে লেখা পড়তে কিন্তু আপনার চোখ ধাঁধাবে না, আপনি কোনো একটা বিষয় সম্বন্ধে ভালো আয়ত্তে আনতে পারবেন। ঠিক আছে, কিন্তু যদি আমরা এরকম বড় করে ফেলি, লেখা পড়তে কত অসুবিধা হবে। লেখাগুলো
পড়তেও কিন্তু অসুবিধা হবে। এই বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্য শর্ট প্যারাগ্রাফে লিখতে হবে। দেখা যাচ্ছে আমি অনেক লিখবো, সেক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই এরকম ফাঁকা ফাঁকা দিয়ে দেবো, ঠিক আছে, এরকম ফাঁকা ফাঁকা দিয়ে দেবো, বোঝা গেল? এরকম ফাঁকা ফাঁকা ব্যবহার করব, যাতে করে আমাদের কন্টেন্টগুলো পড়তে কারোর কোনো অসুবিধা না হয়। তাহলে শর্ট প্যারাগ্রাফের এটা বোঝা গেল, একদম ইজি ব্যাপার। আমাদের প্যারাগ্রাফগুলো জাস্ট একটু শর্টে ব্যবহার করতে হবে, বোঝা গেছে? এটাও কমপ্লিট। অন্য টপিক দিয়ে র্যাঙ্ক ম্যাথের এসইও বোঝালে ভালো হতো। এটা তন্ময় বাবু একটা খাঁটি কথা বলেছে যে র্যাঙ্ক ম্যাথ কথাটা বা র্যাঙ্ক ম্যাথ সম্বন্ধে লিখেছি আমি ওখানে, সেটা দিয়ে এসইও বুঝিয়েছি। এই টপিকটা যদি আমি অন্য কিছু দিয়ে বোঝাতাম তাহলে ভালো হতো। হ্যাঁ দেখুন, সেক্ষেত্রে তো ভালো হতো, তবে একটা জিনিস বুঝুন, এই কন্টেন্টটা যখন আমি পাবলিশ করব, এই কন্টেন্টটাতেই লেখা আছে কিভাবে র্যাঙ্ক ম্যাথের এসইও করতে হয়। তো যার প্রয়োজন পড়বে, একটু কোথাও বেঁধে গেলে আপনি এই পুরো কন্টেন্টটা পড়েও কিন্তু সেই বিষয়টা সম্বন্ধে আয়ত্তে আনতে পারবেন। সেই জন্য আমার এটা লেখা, ঠিক আছে, আর এটা দিয়েই দেখাচ্ছি সেই জন্য। হ্যাঁ অবশ্যই অন্য কন্টেন্টে দিয়ে দেখালেও সুবিধা হতো। আমি হয়তো অন্য কোনো ক্লাসে একদিন অন্য আর একটা বিষয় নিয়ে এসইও করে দেখাবো, ঠিক আছে। আর যার যেখানে বাঁধবে সে তো কল করেই নেবে। কোন কোন বক্স আনমার্ক করতে হবে? এখানে কোনো বক্স নেই বস। নাম্বারটা পার্মালিঙ্কে দিতে হবে না, পার্মালিঙ্কে দিতে হবে না, শুধু টাইটেলে। হ্যাঁ, শুধু টাইটেলে দিতেই হবে সেরকমটা নয়, আপনার যদি প্রয়োজনে পড়ে তবেই দেবেন। আচ্ছা, লাস্টের একটা বিষয়, আমি যদি ভিডিও ব্যবহার করি আমার কন্টেন্টের ভিতরে, এই যে আমরা ইউটিউব ভিডিও এমবেড করেছিলাম, আর যদি আমরা ইমেজ ব্যবহার করি অন্তত একটা, আমরা ইমেজের ব্যবহারও করেছি, তাহলে একদম সবার শেষেরটা গ্রিন টিক হয়ে যাবে, ঠিক আছে, সবার শেষেরটা গ্রিন টিক হয়ে যাবে। তাহলে এই ছিল হচ্ছে কন্টেন্ট রিডেবিলিটি এবং টাইটেল রিডেবিলিটি সবকিছু, এই ছিল পুরো এসইও। তাহলে এসইও করতে গেলে আমাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। লাস্টেরটা বুঝতে পারলেন তো? যদি আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ একটা আপলোড করি কন্টেন্টে, আর একটা যদি ইউটিউবের ভিডিও এমবেড করি, তাহলে কিন্তু লাস্টেরটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ইমেজের ব্যাপারে বলবেন বলছিলেন। হ্যাঁ, অনেকেরই অসুবিধা হচ্ছে যে ইমেজ ডাউনলোড করতে পারছেন না। ইমেজ ডাউনলোডের ক্ষেত্রে আপনারা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে ফ্রি স্টক ইমেজ ডাউনলোড করতে পারেন। আমি সেই ফ্রি স্টক ইমেজের লিঙ্কগুলো, ঠিক আছে, এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে কপি করে রাখুন, ঠিক আছে। এগুলো কিন্তু গ্রুপে যাবে না। যারা লাস্ট পর্যন্ত ক্লাস করছে তাদের এই যে খাটুনি বা এই তাদের জন্য কিন্তু এইটা। এখানে দেখুন পিক্সেল রয়েছে, আনফ্লাশ রয়েছে, এই সমস্ত যেসব ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আমরা ইমেজ সার্চ করতে পারি, ঠিক আছে। যেমন এই যে আনফ্লাশে যদি আমি যাই, দেখে নিন আগে। আনফ্লাশে গিয়ে যদি আমি বলি যে আমাকে একটা কিসের ছবি লাগবে, আমাকে একটা কন্টেন্ট রাইটিং এর ছবি লাগবে, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটার কিংবা কন্টেন্ট রাইটিং এর একটা ছবি লাগবে। তাহলে দেখুন এখানে ওই রিলেটেড ছবি দিচ্ছে, ঠিক আছে। এই যে একটা মেয়ে কন্টেন্ট রাইটিং করছে বা যা কিছু, এই রিলেটেড আমরা অনেক ছবি পাচ্ছি। এই ছবিগুলোর মধ্যে দেখুন এই রিলেটেড, এই ছবিগুলোর মধ্যে আমরা চাইলে এই সমস্ত ছবির কিছু কিছু যেগুলো আর কি স্টক ফ্রি, ঠিক আছে, কিংবা ডাউনলোড করতে গেলে কোনো পয়সা লাগে না, সেগুলোকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এটা ডাউনলোড করতে গেলে দেখাচ্ছে যে এখানে তালা মারা, এটা ডাউনলোড করতে গেলে আমরা এখানে অনায়াসে ডাউনলোড করতে পারবো। তো ইমেজের ক্ষেত্রে যেটা বলা, ইমেজ সবসময় আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য এরকম একটু চওড়া সাইজের, মানে
চওড়ায় দুই পাশে বড়, উপর নিচে ছোট, বুঝতে পারলেন তো? দেখুন এই ইমেজটা একটু চওড়ায় বড় আছে, এই ইমেজটাও তাই, কিন্তু এই পাশের ইমেজটা দেখুন, এই লম্বালম্বি উপর নিচে বড়। আপনারা এই উপর নিচে বড় ছবিগুলো দিয়ে কাজ করবেন না, বা এই ধরনের ছবি আপনাদের কন্টেন্টে ব্যবহার করবেন না। আপনারা কেমন ছবি ব্যবহার করবেন? এরকম ল্যান্ডস্কেপের ছবিগুলো, যেগুলো মানে এই পাশে পাশে বেশি, ঠিক আছে, যেটাকে ল্যান্ডস্কেপ বলা হয় আর কি। এই ধরনের ইমেজ পাশাপাশি বেশি যেগুলো, হ্যাঁ, কখনোই এই ধরনের না যেগুলো উপর নিচে বেশি। তো এই ধরনের ইমেজ লাগলে আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে সেটা আমরা ডাউনলোড করে নিতে পারি। আর এগুলো সব কি হয়, এগুলো হচ্ছে স্টক ফ্রি ইমেজ, এগুলোতে কেউ কপিরাইট ক্লেম করে না বা কপিরাইটের ক্লেম আসে না, ঠিক আছে। এগুলো নির্দ্বিধায় আমরা ব্যবহার করতে পারি। যেমন এই ইমেজটা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এখানে প্রয়োজন পড়তে পারে, আমার অন্য কোনো কন্টেন্টে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো এরকম কিন্তু অনেকগুলো আমি লিস্ট দিয়ে দিয়েছি এখানে, এটা পিন করেও দিচ্ছি, হ্যাঁ, এখান থেকে কপি করে রাখুন। এগুলো কপিরাইট ফ্রি ইমেজ, ওকে, হ্যাঁ, এগুলো কপিরাইট ফ্রি ইমেজ। এগুলো থেকে দেখুন সবগুলো তো ডাউনলোড করতে পারবেন না, যেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ওখানে সেগুলো অনায়াসেই ডাউনলোড করে নিতে পারবেন। তো কোনো একটা ওয়েবসাইটে না পেলে আর একটা ওয়েবসাইটে সেই সম্বন্ধে সার্চ করে আপনি ইমেজ ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। কি খুশি তো এই লিস্টগুলো পেয়ে? গুগলের অন্য সাইটের পিক ইউজ করতে পারি ইমেজের ইউআরএল দিতে? ইমেজের ইউআরএল দিয়ে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক পিক আমরা ব্যবহার করতে পারি কিনা? না, সেইভাবে ব্যবহার করাটা উচিত না, ঠিক আছে। সেটা তো ডাইরেক্ট হয়ে যায়, তাই না? ডাইরেক্ট আপনি ওইভাবে অন্য ওয়েবসাইটের লিঙ্ক জুড়ে দিচ্ছেন ইমেজে জন্যে, সেটা উচিত হবে না। আপনি আপলোড করুন ইমেজ। প্রীতমবাবু বলছেন লিঙ্কগুলো কপি করব কি করে? আপনি যে ওয়েবসাইটের লিঙ্ক কপি করতে চান সেই ওয়েবসাইটে যাবেন, দেখবেন ক্রোমের এখানে সবসময় লিঙ্কের একটা জায়গা থাকে, এই লিঙ্কের এইখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নেবেন। আচ্ছা, চ্যাট থেকে লিঙ্ক কপি করবেন কিভাবে একটু বলবেন? প্রীতম বাবু এরকম ভাবে ধরবেন আর এইভাবে লিঙ্ক কপি হবে, এইভাবে, হ্যাঁ। আর মোবাইল থেকে করছেন তো মেসেজের যেই মেসেজটা, সেই মেসেজটা, আচ্ছা মেসেজ অফ করছি, ওগুলো আগে আপনারা কপি করে নিন। এইখানে মোবাইল থেকে যদি করছেন তো এখানে চিপে ধরুন, ঠিক আছে, তারপরে যেইভাবে আর কি কপি করতে হয়, ফাঁকা জায়গাতে চিপে ধরুন, একটা লিঙ্কের উপরে ক্লিক করবেন না, তাহলে সেই জায়গায় নিয়ে চলে যাবে।